ঠিক আছে, সকলের প্রতি বৈঠক বৈঠকে আবৃত্তি অভিনয় উপস্থাপনা পাঠশালার পক্ষ থেকে আমি হাসান মাহাদি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা অনেকে যুক্ত হয়েছেন। রবিন বারবার বলছিল যে ক্যামেরাটা অন রাখেন, অন রাখেন। আসলে আমরা যে ক্লাসটা করতে এসেছি, এটা ক্যামেরা অন রাখাটা খুব জরুরি, এই জন্য বলা হচ্ছে। সেটা আপনার জন্য এবং আমাদের ক্লাসটি ফলপ্রসূ করবার জন্য প্রয়োজন, এই জন্য বলা হচ্ছে। আর আপনারা যে কাজগুলো ধরেন এখানে শিখতে এসেছেন, সেগুলো অন্ধকারে হয় না। ধরেন আবৃত্তি শিখতে এসেছেন কেউ, কেউ সংবাদ উপস্থাপনা, কেউ অনুষ্ঠান উপস্থাপনা, কেউ রেডিও জকি, কেউ বক্তা হতে চান, কেউ ভালো ওয়াজি হতে চান, কেউ ভালো বিতার্কিক হতে চান, কেউ ভালো করে কথা বলতে চান। এর বাইরে অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তো এখানে কেউ আসার কথা না। অর্থাৎ যে কাজটি অন্ধকারে সম্ভব, এরকম কোনো কাজের জন্য তো এখানে আসেননি। এখানে যারা এসেছেন প্রত্যেকে আলোতে এবং নিজেকে প্রকাশের উদ্দেশ্যে এসেছেন। তো আলোকিত এবং প্রকাশের কাজটি কখনোই অন্ধকারে ক্যামেরা অন অফ রেখে হয়, এটি কোনোভাবে সম্ভব নয়। তো যে জন্যই বলা হয়েছে যে ক্যামেরাটা অন থাকবে। এবং আজকের 2 ঘন্টা ক্লাস যদি আন্তরিকভাবে করে থাকেন, আমার ধারণা কারোর 15-16 বছরের শিক্ষা জীবন একটা সত্যিকার আলোর মুখ দেখতে পারে। অর্থাৎ 2টি ঘন্টা সময় আপনার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এটা আমার ধারণা। সুতরাং আহ কোর্সটি ফ্রি মানে একেবারে ফ্রি না ভেবে আপনি আপনার জীবনের মহামূল্যবান 2টো ঘন্টা সময় যেহেতু এখানে দিচ্ছেন, সেটি ফলপ্রসূ হতে হবে, সেটি অর্থবহ হতে হবে। সে উদ্দেশ্যে যদি বসেন, তাহলে কিছু না কিছু সেখান থেকে পাওয়া সম্ভব, না পাওয়ার কোনো কারণ নেই। তাই এখনো যারা ঘোরাঘুরি করছেন, ক্যামেরা অফ রাখছেন, অফ রাখলে তো অফিসিয়ালি কিছুক্ষণ পরে ইতিমধ্যে অনেককে রিমুভ করেছে আমাদের মিটিং থেকে। আর একদিন যদি আমাদের অ্যাডমিন প্যানেল একটা মিটিং এ যদি রিমুভ করে, ওই দিন আপনি আর চাইলেও ঢুকতে পারবেন না। এটি জুমের নীতিমালা, এটা আমাদের জুমের নীতিমালা। তো সেক্ষেত্রে ক্লাসটি থেকে যদি আপনি কিছু অর্জন করতে চান এবং ক্লাসটি আপনার অভিজ্ঞতার জায়গাটা যদি সমৃদ্ধ করতে চান, তাহলে আপনাদেরকে আরেকবার বিনয়ের সাথে আমি অনুরোধ করছি যে সকলে ক্যামেরা অন করে ক্যামেরাটা আড়াআড়ি ধরবে, যে আমাকে যেভাবে দেখা যাচ্ছে স্ক্রিনে। এইটা হচ্ছে টেলিভিশন সিনেমার 90, না হলেও অন্তত 80, 80 থেকে 90% সময় দেখবেন যে একজন অভিনেতা, একজন উপস্থাপক এইটুকু থাকে, আমাকে যতটুকু দেখছেন। এবং আহ, আপনার ঘরের সিলিং ফ্যান বা ছাদ দেখা যাবে না। তার মানে চোখ বরাবর হতে হবে ক্যামেরাটা, তাহলে তার অভিব্যক্তিটা সঠিকভাবে আমরা পেয়ে থাকি। যাই হোক, আমরা অনেকের ধারণা থাকতে পারে যে আসলাম ফ্রি ক্লাস করতে, এত বগর বগর না করে যেটা করতে আসছেন ওইটা করেন। আসলে আহ, আসলে এই শৃঙ্খলায় না আসলে এটি শতভাগ ফলপ্রসূ না হওয়ার বড় কারণ হচ্ছে, আপনি যখন যন্ত্রের যন্ত্রণা নিয়ে মাথায় নিয়ে ঘুরবেন, অর্থাৎ মোবাইলটা ঠিক আছে কিনা, আমি কিভাবে বসলাম, হেঁটে বেড়াচ্ছেন, এটা যখন থাকবে, তখন আপনার মনোসংযোগের 60% কেড়ে নেবে এই যন্ত্র মোবাইল। এই জন্য মোবাইলটা কোথাও স্ট্যান্ড করা, কোথাও রেখে দিলে আপনি মানসিকভাবে এই যন্ত্রের জঞ্জাল থেকে মুক্ত হয়ে আমার সাথে সরাসরি সম্পৃক্ত হবার সুযোগ পাবেন। এবং আমার ধারণা আজকে 2 ঘন্টা ক্লাস করার পরে আপনার এই উপলব্ধি হবে যে এটা অনলাইন ক্লাস না, এটা অফলাইন ক্লাস, এটা জীবন্ত ক্লাস। তো সেই জন্যই আপনাদের কাছে এত করে চাওয়া। আর অনলাইন ক্লাসটা বিশেষ করে বাংলাদেশে করোনার সময় থেকে আমরা আহ, শুয়ে শুয়ে ক্লাস করতে করতে, মানে ক্যামেরা বন্ধ রেখে শুয়ে, বসে, ওয়াশরুমে গিয়ে, সোফায় অর্ধেক শুয়ে অর্ধেক বসে, এই নানানভাবে অনলাইন ক্লাস করতে করতে আমরা অনলাইন ক্লাসটাকে একেবারে নিকৃষ্ট বানিয়ে ছেড়েছি। এবং আমাদের প্রত্যেকের ভাবনা আছে অনলাইন ক্লাস মানে এটা বাজে জিনিস, একটা ফালতু জিনিস, এখানে শুধু সময় অপচয়। কিন্তু আমি আপনাদের এই গ্যারান্টি দিচ্ছি, এখানে সময় অপচয় হবে না। আপনি অন্তত সারা জীবন তো বহুত সময় নষ্ট করেছেন, এই 2 ঘন্টা সময় একটু দিয়ে দেখেন যে সময়টা আসলে অপচয় হচ্ছে কি না। তো সেই জন্যই ক্যামেরাটা অন রাখার অনুরোধ। আপনারা যারা এখানে এসেছেন এখন অব্দি, আমার ধারণা কেউই আপনারা সুস্থ মানুষ না। মানসিক অসুস্থ, বিকারগ্রস্ত মানুষ। তো এটা এটা এই জন্য নিশ্চিত হয়ে বলছি, কারণ একেবারেই সুস্থ মানুষেরা এই সন্ধ্যায় অফিস থেকে দৌড়ে গিয়ে আর একটা ক্লাসে হুড়মুড় করে না ঢুকে সে আহ, কাপড় ছেড়ে নতুন কাপড় নিয়ে বা বাসার কাপড় নিয়ে সে এখন খুব আয়েশ করছে, আরাম করছে, টেলিভিশন দেখছে, ফেসবুক চালাচ্ছে, হিরো আলমের ভিডিও দেখছে, দেশের রাজনীতির খোঁজ খবর নিচ্ছে, স্টার বাংলা, জি সিনেমায় কিভাবে পারিবারিক রাজনীতি আরো উন্নত করা যায় সেগুলো দেখছে। কত ভাবে মানুষ সময় কাটাচ্ছে। মানুষের সময় কাটানোর কিন্তু অবারিত সুযোগ রয়েছে। তো এত এত অবারিত বিনোদনের সুযোগ থাকতে আপনি এরকম একটি ক্লাসকে বেছে নিয়েছেন, অতএব আপনাকে আমি কেন সুস্থ বলবো?
হ্যাঁ, এখানে কিছু না করলেও তো আপনি মানে জি বাংলা বা স্টার জলসার একটা সিরিজ দেখতে পারতেন এখন, হিরো আলম দেখতে পারতেন, কত সুযোগ ছিল। তো যাই হোক, এত কিছু উপেক্ষা করে যারা আসছেন তাদের এই পাগলামিটাকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। সভ্যতা নির্মাণ এবং বিকাশ সবসময় পাগলেরা করে, সুস্থ মানুষেরা করে না সবসময়। পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি সভ্যতার বিকাশ, বিবর্তন, উত্থান পাগলেরা করছে। তো খটকা লাগতে পারে এবং প্রশ্ন জাগতে পারে আপনি পাগল না সুস্থ আসলে। আমি পাগল বললাম আর পাগল হয়ে গেলেন কিনা, আগামীকাল আপনাকে পাবনা মানসিক হাসপাতালে যাওয়া উচিত কিনা। তো পানি দাও, পানি দাও, লাল চা খাচ্ছি। তো সেই ভাবনা আপনার থাকতে পারে আদৌ আপনি সুস্থ কিনা। আমাদের দেশে সত্যিকার সুস্থ কারা দেখেন? এসএসসি A+, এইচএসসি A+, অনার্স ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস, তারপরে বিসিএস চাকরি হতে হবে, অ্যাডমিন ক্যাডার অথবা ফরেন ক্যাডার। এটা হচ্ছে সর্বোচ্চ সুস্থ বস্তুত। তারপরে এইটা মিস হলে যেন আমি ভালো ব্যাংকার হই, মানে ব্যাংকার হিসেবে যোগদান করলেই বিনা সুদে বা বিনা ইন্টারেস্টে আমি একটা লোন পাবো, যে লোন দিয়ে একটা বা ফ্ল্যাট আর একটা গাড়ির কনফার্মেশন আছে। হ্যাঁ, এটা সুস্থতা। তো এইরকম আমাদের এই মুহূর্তের সুস্থতা শুধু সফলতার মাপকাঠি ডিগ্রি এবং টাকার মধ্যে সীমাবদ্ধ এই মুহূর্তে। পুঁজিবাদের চূড়ান্ত জায়গায়, তো পুঁজিবাদ সমাজ ব্যবস্থার কাঠামোটাই সেটা, কিন্তু আমরা চূড়ান্ত জায়গায় বসবাস করছি। সুস্থতা বলতে এইটাই বুঝি। কিন্তু আইনস্টাইনকে কি তার সমাজ সেই সময়ে সুস্থ বলেছিল? বলেন। সক্রেটিসকে সুস্থ বলেছিল? প্লেটোকে সুস্থ বলেছিল? বেশি দূরে যাব না, আমাদের কাজী নজরুল ইসলামকে সুস্থ বলেছিল তার সময়ে? এই দেশের বড় বড় ইসলামী চিন্তাবিদরা তাকে বলেছে কাজী নজরুল ইসলাম একজন কাফির। সেই ইসলামী চিন্তাবিদরাই বলছে কাজী নজরুল ইসলাম একজন বড় আল্লাহর ওলি। সময়ের সেই সময় তাকে পাগল উন্মাদ বলা হয়েছে। রবীন্দ্রনাথ, সে জমিদার মানুষ, জমিদারি নিয়ে থাকলেই পারে, তাকে যখনই জমিদারির দিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে সেখানে নৈশ স্কুল খুলছে, গরিবদের খাজনা মাফ করে দিচ্ছে, চাল এই পূর্ণিমার রাতে সে খামখেয়ালি সভা নামে গানের আসর করছে, সাহিত্য আড্ডা করছে। তো এগুলো তাদের জমিদারির সাথে যায় না, পাগলাম। হাসন রাজা পৈতৃক সূত্রে জমিদারিত্ব পেয়েছিলেন, সেই সকল জমিদারিত্বের সকল সম্পত্তি মানুষকে বিলিয়ে দিয়ে একতারা নিয়ে তিনি রাস্তায় নেমেছিলেন। যে কারণে হাসন রাজা জমিদার হিসেবে আজও টিকে আছে, ইতিহাসে টিকে আছে। এবং সভ্যতা যতদিন থাকবে, বাংলা সংস্কৃতি যতদিন থাকবে, ততদিন হাসন রাজা থাকবে। আর কত রাজা এলো গেল, এলো গেল, হাসন রাজার রাজত্বও যায় না, নামও যায় না, কিন্তু সে পাগল ছিল। রাজত্বটাই বিলীন করে দিয়ে সে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না। তো ভালো ঘর বাড়িতে তিনি থাকতেন না। এখন এই কথার কারণ এই নয় যে আপনারা আজকেই সকলে চাকরি, ব্যবসা বাণিজ্য, ডিগ্রি, পড়াশোনা এসব ছেড়ে দিয়ে কালকে থেকে নজরুলের মতো নেমে যান, হাসনের মতো নেমে যান, সেটি বলতে চাইছি না। এই মানুষগুলো মূল কাঠামোর বাইরে গিয়ে তারা একটি সমাজ নির্মাণ করতে চেয়েছিল, নিজেদেরকে কিছুটা হলে অবদান রাখতে চেয়েছিল। তারা সকলেই পাগল হিসেবে আখ্যায়িত হয়েছে সভ্যতার প্রতি পরতে পরতে। তো আপনারা যারা আজকের ক্লাসে এসেছেন, ইতিমধ্যে আপনার পরিবারের অনেকের দ্বারা পাগল আখ্যায়িত হয়েছেন আমি জানি। হ্যাঁ, বাকিটা আধা ঘন্টা পরে হবেন বা 15 মিনিট পরে হবেন। আর বাকিটা 1 ঘন্টা পরে যখন আপনি না খেয়ে দিয়ে বলবেন আমি ক্লাসে আছি, খাবো না, তখন বলবে আস্ত পাগল নিয়ে আমি মরলাম। এটা মা বলবে, বউ বলবে, স্বামী বলবে, ঘরে যে আছে সেই বলবে যে এইরকম পাগল ছাগল নিয়ে আর কতদিন চলা যায়। তো আপনাদের পাগলামিটা যেটুকুই হোক, পাগলামিটা আছে বলেই আমি হাসান মাহাদি আমার মতো আর এক পাগলের আখড়ায় আপনারা সামিল হয়েছেন। তো আমি যেহেতু পাগলামিতে পছন্দ করি, তো আমার এই পাগলামি দল ভারী হওয়াটা আমার জন্য গর্বের। তো আমার দলে, পাগলামির দলে আপনারা সামিল হয়েছেন, এই জন্য আপনাদের শুভকামনা, শুভেচ্ছা, এবং এই পাগলামির জয় হোক এমনটা আমার প্রত্যাশা। পাগলটা পুষে রাখা দরকার। এই পাগলটাই আসলে স্বপ্ন, এই পাগলটাই আপনার ভেতরে আগুন। এই আগুনটা বা এই স্বপ্নটা এমন ভাবে লুকিয়ে ছিল, আপনার স্বপ্নের সাথে হয়তো আপনার দৈনন্দিন জীবন মিল ছিল না। এই না মিলতে পারার কারণে হঠাৎ আজকে মিলে গেছে, মিলে যাওয়ার পরে আপনি এটাতে যুক্ত হয়েছেন। এটা আপনার ভালো লাগার কাজ, ভালোবাসার কাজ, এই জন্য এখানে এসেছেন। এইখানে কেউ আপনাকে জোর করে আনেনি, এইখানে কেউ A+-এর লোভ আপনাকে দেখায়নি। এখানে অ্যাডমিন ক্যাডার বা ব্যাংকের চাকরি বা বড় কোনো লোভ লালসা, রাজনৈতিক পদ পদবীর কোনো লোভ লালসা আপনার এখানে নেই। এখানে যেটা এসেছেন সেটি হচ্ছে আপনার ভালোবাসা,
আপনার ভালো লাগা কাজটিকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আপনি এখানে সামিল হয়েছেন। মেসেজ দেওয়া। তাহলে এই পাগল বা স্বপ্নটা এমন ভাবে রোপণ করতে হবে, ধরেন একটি বৃক্ষ আপনি রোপণ করলেন, রোপণ করার পরেই কি সে স্বয়ংক্রিয়ভাবে খাবার দিতে পারে? সে কি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ফল বা অর্থ দিতে পারে? ওটিকে 10 বছর ওইটার খরা মৌসুমে ওর গোড়ায় জল দিতে হবে, বর্ষা মৌসুমে জল ছড়াতে হবে, গোড়ায় সার দিতে হবে, যানবাহন ছাগল গরুতে যেন আক্রমণ না করে সেটা নিশ্চিত করতে হবে। এত কিছু নিশ্চিত করার পরে 10 বছর পরে একদিন সে ফল দেয়, ফুল দেয়, অর্থ দেয়। তাই নয় কি? আপনার একটি স্বপ্নও তাই, আপনার একটা পাগলামিও তাই। এটি রোপণ করলেই সে যে তাৎক্ষণিক আপনাকে কিছু দেবে এই ভাবনাটা ভুল। আপনি একটা স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন একটি বৃক্ষ রোপিত হলো না, রোপণ করা হলো। তো এই রোপিত যে স্বপ্ন বা ফসল, এটার প্রতি আপনার অনেক সুনজর রাখতে হবে, যত্ন রাখতে হবে, পরিচর্যা রাখতে হবে। তাহলে একদিন সে ফুলে ফলে ভরে উঠবে, আপনি যেটা প্রত্যাশা করেছিলেন সেটি পূরণ হবে। তো আপনারা যে পাগলামি যে স্বপ্নটা নিয়ে এসেছেন, সেই স্বপ্নটা একটা ফ্রি ক্লাস করে দেখে অন টেস্ট কিছু হলে হলো, না হলে নাই, এই জায়গায় থাকা উচিত না। এই মানুষেরা জীবনে হেরে যায়, ঠকে যায়, প্রতারিত হয়। আপনি যেখানে সময় দিচ্ছেন সেখান থেকে কিছু না কিছু আসতেই হবে। এটি হতে হবে স্বপ্ন। এবং যে কাজটি করছেন এটি হতে হবে, এটার প্রতি প্রেম বা মায়া হতে হবে চূড়ান্ত। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আপনি যদি এইভাবে কোনো কিছু চেয়ে থাকেন, তাহলে সেখান থেকে না পাওয়ার কোনো কারণই নেই। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না। চাওয়া পাওয়া হতে হবে এইরকম। আর চাওয়া পাওয়া যদি এরকম শক্ত হয়, তাহলে মনীষীরা বলেছেন মানুষ তার স্বপ্নের সমান দেওয়া। সত্যিই তাই। আপনি যে স্বপ্ন দেখেন আপনি ওই মাত্রারই মানুষ, কিন্তু স্বপ্নটা ঘুমিয়ে দেখা যাবে। ঘুমিয়ে যেটা আমরা দেখি এটা আসলে স্বপ্ন না, এটি দুঃস্বপ্ন। স্বপ্ন অবশ্যই মানুষ জেগে সচেতন ভাবে দেখবে, এবং ওই স্বপ্ন মানুষকে ঘুমোতে দেবে না, তাকে অতিষ্ঠ করে রাখবে। এই সেই স্বপ্ন বা সেই পাগলামি আপনাদেরকে আয়েশ করতে দেয় নাই। আপনাদের অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ঠেলে পাঠিয়েছে, হ্যাঁ, আপনাদের বিছানা থেকে ঠেলে পাঠিয়েছে, আপনাদের বিভিন্ন সিরিজ সিনেমা বা ভিডিও দেখছিলেন সেখান থেকে ঠেলে পাঠিয়েছে এই ক্লাসে। অতএব এই স্বপ্ন স্বপ্নের সমান বড় তখনই হবেন যখন স্বপ্নটাকে আমরা ধারাবাহিকভাবে পরিচর্যায় রাখি। এবং মানুষ যদি স্বপ্নকে ধারাবাহিকভাবে পরিচর্যায় রাখে, তাহলে সে যেটা স্বপ্ন দেখেছিল সেটাকে অতিক্রম করে। এটাই নেই। অতএব আপনাদের এই স্বপ্ন আপনাদের যেন ঘুমের ব্যাঘাত ঘটায় এমনটি হবে। আর ঘুমিয়ে মানুষ দুঃস্বপ্ন দেখে কি রকম, ধরেন আপনি পাশাপাশি ডায়াসে দুজন কলিগ আপনারা চাকরি করেন একই অফিসে। তো একজন কলিগের সাথে আর একজন কলিগের মনোমালিন্য হলো। তো মনে মনে একজন কলিগ ভাবে, শালারে যদি একটা চিপাই পাইতাম, আচ্ছা করে বানাইতাম। মনে মনে ভাবছেন, কিন্তু বানাইতে আর পারেন না। কারণ বানাইতে গেলে তার গায়েও শক্তি কম নাই, তার অফিসিয়াল পলিটিক্স এর শক্তিও কম নাই। প্রত্যেক অফিসে কিন্তু পলিটিক্স আছে, কম আর বেশি। কোনো অফিসে পারিবারিক পলিটিক্স, হ্যাঁ, ধরেন অনেক বেসরকারি অফিসের মালিক 4 জন, হ্যাঁ, ওই 4 জনের পারিবারিক পলিটিক্স থাকে। আর সরকারি অফিসে রাজনৈতিক পলিটিক্স থাকে, গ্রুপিং পলিটিক্স থাকে। সব জায়গায় পলিটিক্স এর বাইরে অফিস হয় না। তো ভাবলেন যে ওরে যদি পিটাইতে পারতাম, কিন্তু সেও তো অফিস পলিটিক্স এর মধ্যে একটা শক্তি রাখে। আপনি তো পিটাইতে পারেন না, বানাইতে পারেন না তাকে। এই ভেবে ভেবে আপনি ঘুমোবেন, ঘুমানোর পরে দেখবেন যে আপনার ওই কলিগ আপনাকে এমন দাবড় দিচ্ছে, দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, দৌড়াতে 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 এক জায়গায় ক্লান্ত হয়ে গিয়ে আপনার কোমর থেকে ছুরি বের করে দেবেন। ছুরি বের করে তার পেটে ঢুকাতে যাবেন, উল্টে সেই ছুরি কেড়ে নিয়ে আপনার পেটে ঢুকিয়ে দেবে। তারপর আপনি ঘুম থেকে হুড়মুড় করে উঠে আপনার পেট হাতড়ে দেখবেন ছুরি কই গেল, ছুরি কই গেল, রক্ত রক্ত কিচ্ছু নাই তো। কি হলো? তারপরে উঠে পানি খাবেন 1 গ্লাস, 1 ঘন্টা ঘুম নষ্ট হবে, মাঝখানে একটা বিশাল অপারেশন চলে গেল, কিন্তু আপনি কিচ্ছুই জানেন না, কিচ্ছুই পেলেন না, কিচ্ছুই হলো না। এইগুলো হচ্ছে দুঃস্বপ্ন। তো এই দুঃস্বপ্ন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো স্বপ্ন জেগে দেখব, এবং সেটা সচেতন ভাবে দেখব, সেটি আমরা পূরণ করব, যে স্বপ্ন আপনারা এই পর্যন্ত নিয়ে এসেছেন। এখন প্রশ্ন থাকতে পারে যে এই
জীবনে অনেক কোর্স করেছি, অনেক ক্লাস করেছি, খুব কঠিন। আমরা আজকে একটা ক্লাস করবো, যে ক্লাস খালি আরাম আর শান্তি, ভাল লাগবে। সেটি হচ্ছে আজকে আবৃত্তি বা উপস্থাপনা বা উচ্চারণ শিখতে যাব। সেখানে শুধু বিনোদনই এরকম কথা থাকে। তো আপনাদের যদি জিজ্ঞেস করি পৃথিবীতে সবচেয়ে সহজ কি, কেউ বলবেন ঘুমানো, কেউ বলবেন কাচ্চি বিরিয়ানি খাওয়া, কেউ বলবেন ঘুরে বেড়ানো, কেউ বলবেন মিথ্যে কথা বলা, কেউ বলবেন রিলস দেখা। হ্যাঁ, সারাদিন রিলস দেখলে আরাম লাগে অনেক মানুষের। এক একজন এক এক কথা বলবেন। সে সে কোনটা বলবেন, যেটা সে ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে ওইটা। কিন্তু সত্যিই যদি আপনাকে একটানা 7 দিন বিরিয়ানি খেতে দেওয়া হয়, তারপরে বিরিয়ানির উপর আপনার ভক্তি কই চলে যাবে? থাকবে। আপনাকে বলা হলো ঘুম প্রিয়, আপনি বলেছেন করোনার সময় বোঝেন নাই যে ঘুম কেমন প্রিয় আমাদের। আমরা 7 দিন পরে গলির মাথায় আড্ডা দেওয়ার জন্য পাগল মাতোয়ারা। ঘুম মনে হয় যে বিছানার চেয়ে পৃথিবীতে খারাপ জায়গার কিছু নাই। আমরা বের হওয়ার জন্য পাগল হয়ে যাই। বস্তুত সমস্ত কিছু কঠিন, কিছুই সহজ নয়। আনন্দ সহজ নহে, বেদনা সহজ নয়, বিরহ সহজ নহে, মিলন সহজ নয়। কি তবে সহজ? কিছুই সহজ নহে যদি, নদী কি সহজ, নারী কি সহজ, নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে কঠিনেরে ভালোবাসিলাম, প্রহরে প্রহরে জাগি, দেখি নিত্য কঠিনের মুখ জলে চারিপাশে। কেহ দূরে যায়, কেহ কাছে আসে, কেহ করে ঘৃণা, কেহ ভালোবাসে। ভালোবাসা কি সহজ, নাকি ঘৃণা? জীবন সহজ নহে, মরণ সহজ কিনা আমরা জানি না। হয়তো সহজে কাছে আসা, তাই কাছে আসি। হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। যখন সহজে কিছু পাই, ভাবি সহজ ছিল পাওয়া। যখন হারাই ভাবি, হায় এত সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। তারপরে দূরে বসে সহজের সাথে কঠিনের যখন মিশাই, দেখি শুধু জীবন বিষায় নীল নৈসর্গের বিষে। বিষ কি সহজ, নাকি অমৃত? সহজ আনন্দ ছিল কিসে মনেও পড়ে না। জীবনের দেনা শুধু বাড়ে চক্রবৃদ্ধি হারে, শুধিতে পারি না ঋণ। বুঝি সহজ ছিল না রাত্রি, ছিল না সহজ কোনো দিন, ছিল না সহজ কোনো দিন। সহজ এরকম না। আমরা প্রতি মুহূর্তে সহজ ভাবে কাজটা করতে গিয়েই দেখি কঠিন। বস্তুত সহজ, যদি আপনি কঠিনের মুখোমুখি হবার সাহস রাখেন। এই জন্য বলা হয় প্রশিক্ষণ যত কঠিন, যুদ্ধ তত সহজ। তো আপনারা যে স্বপ্নটা নিয়ে এসেছেন, সহজ ভেবে এসেছেন, আসলেই সহজ যদি আপনি কঠিনকে মোকাবেলা করতে পারেন। আর মানুষ তার ভালো লাগা কাজটিকে অনেক পরিশ্রম করতে পারে। ধরেন আপনি ব্যাংকার হতে চান নাই, কিন্তু ব্যাংকার হয়ে গেছেন। দেখবেন 9টা 5টা অফিস আপনার জন্য অনেক কষ্টের। লাঞ্চের পরে 2 ঘন্টার মধ্যে আপনি 40 বার ঘড়ি দেখেন, কখন বাজে 5টা, কখন বাজে 5টা। 5টা আর বাজতে চায় না, কারণ ওটার প্রতি আর ভালো লাগা নেই, ভালোবাসা নেই। যতদিন ভালো লাগা ভালোবাসা থাকে, সেই কাজে মানুষ কখনোই ক্লান্ত হয় না, কখনোই না। তো আপনার এখানে যে কাজটি এসেছেন, সেটি আপনার কিন্তু নিজের কাজে এসেছেন। অতএব এটি আপনার ভালো লাগার কাজে এসেছেন। অতএব সেটার প্রতি পরিশ্রম দিলেই সে একদিন সোনা ফলবে। একটি শিশু কিন্তু একদিনই দাঁড়াতে পারে না। 6 মাস বয়সে দাঁড়ানোর চেষ্টা করে, তারপর মুখ থুবড়ে পড়ে যায়, থুতনিতে ব্যথা পায়। সে হাউমাউ করে চিৎকার করে কাঁদে, কিন্তু সে কি থেমে যায়? কান্নার পরে আবার ওঠে, আবার উঠে এইবার ঠোঁট ফেটে যায়, তারপরেও থামে না, দেখবেন। এইভাবে তার লড়াই চলতে চলতে একদিন বাচ্চাটি দাঁড়ানো কেন, দৌড়াতে পারে। প্রত্যেকটা স্বপ্নও তাই। আজকে আপনি দেখবেন, তারপরে কিন্তু থুতনিতে ব্যথা লাগবে, ঠোঁটটা কেটে যাবে। এটাই নিয়ম, এইটা হচ্ছে প্রশিক্ষণ নিয়ে। এইটা হচ্ছে ওই স্বপ্নের সাথে আপনার বোঝাপড়াটা ঠিক করে আপনাকে এগোতে হবে। আপনারা যে যে স্বপ্ন নিয়ে এখানে এসেছেন, প্রত্যেকের স্বপ্নের প্রতি আরো একবার স্যালুট, শ্রদ্ধা, ভালো লাগা, ভালোবাসা। অনেকেই ভাবছেন এত কথা বলা দরকার কিরে ভাই, মূল কাজে গেলেই হয়। আমার ধারণা এই কথাগুলো বিশ্বাস না করলে মূল কাজ হয় না। সংবাদ উপস্থাপক হওয়া যায় না, অনুষ্ঠান উপস্থাপক হওয়া যায় না, রেডিও জকি, বিতার্কিক, বক্তা, কণ্ঠ অভিনয়, ভালো একজন শিল্পী, ভালো একজন রুচিশীল মানুষ, এগুলো কোনো কিছুই হওয়া যায় বলে আমি বিশ্বাস করি না। আপনাদের সকলের স্বপ্নের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমরা আজকে আলোচনা করব আপনারা এখানে যা যা হতে চেয়েছেন সেইগুলো হতে কি কি যোগ্যতা লাগে এই বিষয়ে।
আপনার এখানে কে কি হতে চেয়েছেন? যদি প্রশ্ন করি তাহলে আপনারা এক একজন এক একটা বলবেন। কেউ বলবেন আবৃত্তি শিল্পী, কেউ বলবেন অনুষ্ঠান উপস্থাপক, কেউ বলবেন সংবাদ উপস্থাপক, কেউ বলবেন রেডিও জকি, কেউ বলবেন বিতার্কিক, কেউ বলবেন কিচ্ছু না, শুধু একটু দেখতে আসছি কি হয়েছে, কেউ বলবেন আমি কথা বলাটা ঠিক করতে চেয়েছি। এক একজনের এক এক রকম চাওয়া পাওয়া আছে। এবং আবার অনেকের প্রশ্ন আছে, একদিনের ফ্রি সেমিনার উনি আল্লাহর দুনিয়ার এত বিষয় নিয়ে কি করে কথা বলবেন, এটাও প্রশ্ন আছে। বা 10 দিনের একটি বুট ক্যাম্পে এত বিষয় তিনি কি করে শেখাবে, এটা কি আদৌ সম্ভব? এটা অনেকের ধারণা। আদতে আমরা মাত্র একটা বিষয় শেখাবো, সেটির নাম বাচিক শিল্প। আর কিচ্ছু নিয়ে আমরা কোনো কাজ করব না, কথা বলবো। সকলে ভয় পেলেন, আসলাম খবর পড়তে, উপস্থাপক হতে, শুধু বাচিক শিল্প শেখাবে, এটা আবার কি জিনিস? এটা অনেকের সংশয়, এ থেকে আসলো, এটা তো আমরা কেউ শিখতে আসি। আসলে বাচিক শিল্প হচ্ছে বাকযন্ত্র ব্যবহার করে যে শিল্প নির্মাণ হয়, সেটি বাচিক শিল্প। অর্থাৎ কথা বলা সংক্রান্ত যত কাজ আমরা করব, সেটি যদি শিল্প মানে উত্তীর্ণ হয়, সেটি বাচিক শিল্প। আমরা এখানে প্রত্যেকে যে যে স্বপ্ন নিয়ে এসেছি, প্রত্যেকের স্বপ্ন একটাই, বাচিক শিল্পী। ধরে নেন আপনি সংবাদ উপস্থাপক হতে চান, সে কি করে? কথা বলে। আপনি অনুষ্ঠান উপস্থাপক হতে চান, সে কি করে? কথা বলে। রেডিও জকি হতে চান, কি করে? কথা বলে। একজন বক্তা হতে চান, তার কি কি? কথা বলা, বাচিক শিল্প। একজন ওয়াজি হতে চান, একজন ভালো ইসলামী দায়ী হতে চান, একজন ইসলামী দায়ী শুধু কি গবেষণা করে? না, কথা বলে, দাওয়াত দেয় মানুষকে। এইভাবে প্রত্যেকটা, এখানে যে এসছেন বিতার্কিক, আইনজীবী, শিক্ষক, একজন ভালো ঝালমুড়ি বিক্রেতা, সেও বাচিক শিল্পী হতে পারে, যদি সেটি শিল্প মানে উত্তীর্ণ। এখন কথা হচ্ছে, কথা বললেই কি বাচিক শিল্প? তা না। বাচিক শিল্পী হতে হলে সেটি শিল্প মানে উত্তীর্ণ। যে কারণে দেখবেন অনেক মানুষ গান করলে আমরা শুনি না, বিরক্ত হচ্ছি। আবার অনেক মানুষ কথা বললে, গল্প বললে আমরা বুঁদ হয়ে শুনছি। এই যে বুঁদ হয়ে শুনছি, এটি শিল্প মানে উত্তীর্ণ। আবার ওদিকে গান করছে বা আবৃত্তি করছে, সেটি আগেই শিল্প হয়ে আছে, কিন্তু তার মুখে উচ্চারিত হওয়ার কারণে সেটি আর শিল্প হচ্ছে না, কারণ তিনি শিল্পী নন, বাচিক শিল্পী নন। তাহলে আপনার মুখ নিঃসৃত যে কোনো উচ্চারণই শিল্প হয়ে উঠতে পারে। কবি বলেছেন, প্রতিটি সত্য সুন্দর শব্দ কবিতা, প্রতিটি উচ্চারিত শব্দ কবিতা। তারপরে শিল্প হতে হবে উচ্চারিত শব্দগুলো। তারপরে আমরা এখানে যতগুলো কাজ করতে এসেছি, আপনাদের প্রত্যেকটা স্বপ্নের গোড়া এক জায়গায়, বাচিক শিল্প। আমরা প্রত্যেকেই কথা বলতে চাই, আর কিছু হতে চাইনি। খেয়াল করেন, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, রেডিও জকি, বিতার্কিক, ওয়াজি, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, এই প্রত্যেকটা মানুষ একটাই কাজ করছে, কথা বলা। এর মধ্যে, কথা বলার মধ্যেও শতভাগ বাচিক শিল্প কোনটা কোনটা? আবৃত্তি, কথা বলছে, আবৃত্তি শিল্পী। সংবাদ উপস্থাপক কি করছে? কথা বলছে। অনুষ্ঠান উপস্থাপক কি করছে? কথা বলছে। রেডিও জকি বা বেতার বেতার অনুষ্ঠান উপস্থাপক কথা বলছে। কণ্ঠ অভিনেতা কথা বলছে। একজন বক্তা কথা বলছে। একজন বিতার্কিক কথা বলছে। এরা প্রত্যেকে শতভাগ কথা বলে। এই শিল্পটা মানে এখানে যতগুলো কাজ বা যতগুলো পেশা দেখছিলেন, প্রত্যেকের কাজ কিন্তু কথা বলা। এর বাইরে ওয়াজি, শিক্ষক, আইনজীবী প্রত্যেকেই শিল্পী। অনেকের প্রশ্ন থাকতে পারে, একজন আইনজীবী আবার শিল্পী হয় কিভাবে? একজন শিক্ষক আবার শিল্পী হয় কিভাবে? এখানে অনেক আইনজীবী এবং শিক্ষক বা শিল্পীরা আপনারা আছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি, সেটি হচ্ছে, একজন আইনজীবী খুব উঁচু মানের একজন শিল্পী। আদালত কক্ষে আসামি এবং বাদী পক্ষ যখন তর্ক বিতর্ক হচ্ছে, ধরে নেন আপনি আসামি পক্ষের আইনজীবী, আপনার আসামি হাউ মাউ করে 15 মিনিট কাঁদলো এবং জবাবদিহিতামূলক কথা বলল। এই কান্নার পরে আইনজীবীকে যখন কথা বলতে দেয়া হলো, তখন কি বলবে, মহামান্য আদালত দেখলেন তো আমার আসামি কিভাবে কাঁদলো? আপনি অনেক বিজ্ঞ আদালত, আপনার এই এই কোর্টে অনেক জটিল কিছু মামলা নিষ্পত্তি হয়েছে, অতএব আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ওনার কান্না দেখেই আপনি বুঝতে পারলেন যে ওনার প্রতি কি অবিচার করা হয়েছে। ওনাকে 27-এর এর, হ্যাঁ, 3.2 নম্বর ধারা অনুযায়ী বেকসুর খালাস দেন। দেবে? এই ধারা তো, যিনি বিচারক তিনি আইনজীবীর চেয়ে বেশি জানেন, না জানলেও তার উনি বিচারক হননি। আইনজীবীকে ওই মুহূর্তে আসামির কান্না বেদনাটাকে ধারণ করতে হবে। ধারণ করে উনি 2-3 মিনিট এটা চমৎকার করে গুছিয়ে কথা বলবেন। বলার একেবারে শেষে গিয়ে উনি আইনের ধারাটা দেখাবেন।
তার আগে একজন আইনজীবী আইনের ধারা দেখাতে পারে না। এবং যে কারণে আদালত পাড়ায় দেখবেন অনেক ব্যারিস্টারি পড়ে আসা মানুষও মামলা পাচ্ছে না। আবার পক্ষান্তরে একজন লোকাল আইনজীবী, তার টেবিলে মামলার অভাব নেই। এটার পেছনে কারণ হচ্ছে তিনি শিল্পী। আমাদের পুরা শিক্ষা জীবনে দেখবেন আপনাদের প্রত্যেকের দুই একজন শিক্ষকের নাম স্মৃতিতে আটকে আছে, খুব ভালো লাগে তাদের কথা শুনতে। ওই শিক্ষকগুলো শিল্পী ছিল, এবং ওই শিক্ষকের 1 ঘন্টার ক্লাস মনে হতো 10 মিনিটে শেষ হয়ে গেল। তারপরেই যে ইংরেজির স্যার আসতো, কি যে খটর মটর, 1 ঘন্টা শেষই হতে চাইতো না, মনে আছে আপনাদের? কিন্তু মঞ্জু স্যারের ক্লাস অমায়িক ছিল। কিভাবে যে 1 ঘন্টা চলে যেত বুঝতামই না। উনি শিল্পী ছিলেন, উনি 1 ঘন্টাকে 10 মিনিট বানাতে পারতেন। আপনারা যারা শিক্ষক, আপনাদের শিক্ষার্থীরা যারা বিরক্ত হচ্ছে, আপনি শিল্পী না। শিল্পী হয়ে ওঠেন, যত কঠিন সাবজেক্টই হোক, স্টুডেন্ট কখনো বিরক্ত হতে পারে না। এই বিরক্তির জন্য আমি বা আপনি যারা শিক্ষক তারা দায়ী, আর কেউ না। সুতরাং আমরা এখানে প্রত্যেকে এসেছি শিল্পী হতে। এখন আমরা জানবো যারা আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, এই যে যে কাজটি করতে আসি না কেন, এই প্রত্যেকটা কাজ, এই প্রতিটি কাজের পেছনে আহ কি কি যোগ্যতা প্রয়োজন, তার কতটুকু আপনার আছে কতটুকু নেই, এতটুকু আজকে আমরা আজকের ক্লাসে একেবারে বিস্তারিত জানবো। আর এইটুকু জানলেই একজন মানুষ বাজারে যেতে পারে। অর্থাৎ আপনার ঘরে কি আছে কি নেই, এটি যদি আপনি নিশ্চিত না হন, তাহলে কিন্তু আপনি বাজারে যেয়ে বাজার করতে পারবেন না। বাজারে যাওয়ার আগে জানতে হবে ঘরে কি আছে কি নেই, তাহলেই বাজারে যাওয়া সম্ভব এবং বাজার থেকে খরিদ করা সম্ভব। নচেত আপনি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস না কিনে অত্যন্ত অপ্রয়োজনীয় জিনিস আপনি কিনে নিয়ে আসবেন, তাহলে শেষ হয়ে যাবে। বুঝাতে পারলাম? তাহলে চলেন শুরু করা যাক যে একজন বাচিক শিল্পী হতে গেলে কি কি যোগ্যতা অর্জন করতে হয়, তার কতটুকু আমাদের আছে বা নেই। 1 নম্বর, ধরেন আপনি আবৃত্তি শিল্পী হতে চান, তার 1 নম্বর যোগ্যতা হচ্ছে প্রমিত উচ্চারণ এবং শুদ্ধ উচ্চারণ। প্রমিত উচ্চারণ এবং শুদ্ধ উচ্চারণ শব্দ দুটোর অর্থ এবং বিষয় এক না, এটা আলাদা। আমরা আজকে একটু পরিষ্কার হব। প্রমিত উচ্চারণ হচ্ছে বিশ্বের 41 কোটি বাংলা ভাষাভাষী যে বাংলা একবারে বুঝবে, মানবে, গ্রহণ করবে, সেটি হচ্ছে প্রমিত বাংলা। অর্থাৎ যে বাংলা পাবনা, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, ইংল্যান্ড, কলকাতা সমস্ত জায়গায় গ্রহণযোগ্য, সেটি হচ্ছে প্রমিত বাংলা এবং মান ভাষা। আর শুদ্ধ ভাষা কি? তাহলে শুদ্ধ বাংলা কি? ধরেন একজন বরিশালের মানুষ বলছে যে কর্মু আনে, খামু আনে, জামু আনে, মনু বজ্য, এই যে কইতি আছে আর বলতি আছে, এইগুলো কি অশুদ্ধ? এগুলো অশুদ্ধ নয়, এগুলো শুদ্ধ কিন্তু আঞ্চলিক। তাহলে এইটার শুদ্ধতার গণ্ডি হচ্ছে শুধুই বরিশাল। এই বরিশালী মানুষটা যখন ঢাকা ইউনিভার্সিটিতে এসে, হ্যাঁ এই দোস্ত কর্মু আনে কইতি আছে, তখন তার আর এক দোস্ত বলে এই বরিশাল্লা আই, তাই না? এই নোয়াখাইল্লা আই। এভাবে মানে আমরা মজা করি বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের, তার ভাষার কারণে। কারণ তার বরিশালটা ঢাকায় সে ট্রান্সফার করেছে এই কারণে। বরিশালেরটা বরিশালের জন্যই শুদ্ধ। এবং প্রতিটি আঞ্চলিক ভাষা খুব সমৃদ্ধ শিল্প, এবং সেটির প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। বা অন্যের ভাষা আন্দোলন প্রমিত বাংলার জন্য না, মায়ের ভাষা বাংলায় কথা বলবার জন্য অধিকার। মায়ের কোলে আমরা প্রমিত শিখি না, ওই যে কর্মু আনে জামু আনে, হ্যাঁ এইটা, এই যে ময়মনসিংহে করবাম যাইবাম খায়াম, আর আমার ঝিনেদায় বলে করতেছি যাইতেছি খাইতেছি নাইতেছি, হ্যাঁ এই যে কচ্ছে, এইটা হলো আমার মার কোলের ভাষা। আমি জন্মের পরে আমার মার মুখে যেটা শুনেছি, ওইটা হচ্ছে আমার মার ভাষা। অতএব আমাদের মাতৃভাষা কিন্তু প্রমিত বাংলা না, এটাও ভাবতে হবে। কিন্তু প্রমিতটি আপনাকে জানতে হবে যদি আপনি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই ভাষা নিয়ে কাজ করতে চান, আপনি একজন জাতীয় মানুষ হতে চান। হ্যাঁ, আপনি বরিশালের মধ্যে সীমাবদ্ধ থাকলে বরিশালের ভাষায় কথা বলা, জীবন আচার করা, এটি অন্যায় বলে আমি মনে করি না, কোনোভাবেই মনে করি। কিন্তু আপনি যখন কোনো আঞ্চলিক ভাষার কবিতা নির্বাচন করবেন আবৃত্তি করবার জন্য, তখন কিন্তু আপনার সেই কবিতাটা আঞ্চলিক ভাষাটা জেনে করতে হবে। কলিমুদ্দিন শাকমুই, অম্পুর তাবার সমাজ, বিশ্বাস কি হয় বাহে, এই মুই যুদ্ধত গেছি, মুই তো একেলাই নোয়াও, অনেকে আসিল সাথে, নাঙ্গলে ফেলি বাহে, এই হাতত অস্ত্র নিস্নু, সময় দিছিল ডাক, আমার কি সাধ্য বসি থাকিব ঘরত, ঘরের বাড়ি যায় ঝাঁপ দেনু আকুল গাঙ্গত, চোখত মোর এক ছবি, সামনের তীরেতে নয়া জীবন তো আছে এক, সোনার খাসাত নয়, কেমন স্বাধীন এক নয়া জীবন, আকুল পানের তোরে ভাসে ভাসে যুদ্ধ চলে যায়,
আমার দেশের লাগি কলিম কিষেন মুই যুদ্ধ চলে যাই, মরণের ভয় ডর ফেলি মুই যুদ্ধ চলে যাই, দুমুঠো ভাতের লাগি যুদ্ধ চলে যাই, প্রাণের ভেতরে জোশ যুদ্ধ চলে যায়। কবি একজন রংপুরের মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করেছে, আপনি মুক্তিযুদ্ধে কেন গিয়েছিলেন? সেটার উত্তরে উনি যেভাবে বলেছে ওইটাই কাব্যিক ভাবে আনিসুল হক সাজিয়েছে। তা আমি যদি মনে করি আমার বাড়ি ঝিনেদা, আমি ওই রংপুরের ভাষাটা ঝিনেদায় ট্রান্সলেট করে নেব, এটা অন্যায় হবে। এটি মানে আইনত দণ্ডনীয় অপরাধ বটে। যদি লেখক কোনো ব্যবস্থা নেয় তাহলে আমার বড় কোনো দণ্ড হবে, এত বড় অপরাধ। অতএব আমার বাড়ি জেনেদা হলে আমি যদি রংপুরের কবিতা পড়ি, শতভাগ কখনোই আঞ্চলিক ভাষা অন্য আঞ্চলিক ভাষা রপ্ত করা যায় না। যতটা আমরা পারি সেটি যেন আমরা আয়ত্ত করে তারপরে সেটাকে আমরা আবৃত্তি। তাহলে একজন আবৃত্তি শিল্পীর প্রধান যোগ্যতা হচ্ছে প্রমিত বাংলা মান ভাষা, যেটি বিশ্বের সকল বাংলা ভাষাভাষী 41 কোটি বাংলা ভাষাভাষী একবারে বুঝবে, শুনবে, মানবে। সেই কাজটি আমাদের করতে হবে। তো আমরা এই কোর্সে আমাদের 10 দিনের একটা বুক ক্যাম্পে, আচ্ছা সেইটা পরে বলি, এইবার আসেন আবৃত্তি শিল্পীর 1 নম্বর যোগ্যতা এইটা, কিন্তু সংবাদ উপস্থাপকের 1 নম্বর যোগ্যতা কি? এই প্রভৃতি। অনুষ্ঠান উপস্থাপকের 1 নম্বর যোগ্যতা কি? এই প্রভৃতি। রেডিও জকি বা কণ্ঠ অভিনেতার 1 নম্বর যোগ্যতা কি? এই প্রমিত উচ্চারণ। অনেকে ভাবছেন রেডিও জকির আবার প্রমিত লাগবে কেন, ওরা একটা নতুন ভাষায় বিদেশি আর দেশি মিলে কেমন যেন করে না, ওইটা তো প্রমিত লাগে না। জি না, এটা ভুল। বাংলিশ অর্থাৎ বাংলার সাথে ইংরেজি, হিন্দি এগুলো মিশানো অন্যায়। এবং রাষ্ট্রীয়ভাবে সেটা চেষ্টা করা হচ্ছে যে বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, কোনো ভাষার সাথে বৈরিতা নেই। একটি ভাষা জানা মানে কিন্তু আপনি অনেক জ্ঞানী হচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুটোর সাথে মেশালে আপনি জ্ঞান পাপী হচ্ছেন, জ্ঞানটাকে নষ্ট করছেন। ধরে নেন আপনারা কি ধরনের অনুষ্ঠান শোনেন রেডিওতে। হ্যালো লিসেনার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে অ্যাড হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 লাভ। আর আমি এই কথাগুলো যখন বলছি, বাইরে কিন্তু হিউজ অফ রেইন, রেইন অ্যান্ড রেইন। রেইনে যখন রাস্তাটা ভেসে যাচ্ছে, তখন মনে হচ্ছে একটা রেইন নিয়ে যদি একটা গান আমরা প্লে করি তাহলে কিন্তু একেবারে মন্দ হয় না। আর এই কথাটি যখন বলছি তখনই আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে আশুতোষ সুজন আমাদের সাথে অ্যাড হয়ে গেছেন। ওয়াও, ফ্যান্টাস্টিক একটা ফটো কমেন্টস করেছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনি কিন্তু কোন গানটি শুনতে চান সেটি কিন্তু আমাদের জানাবেন, আমরা কিন্তু আপনাকে সেটা প্লে করে শোনাবো বলে দিচ্ছি। আর এই কথাগুলো যখন বলছি তখন কিন্তু একটা বৃষ্টির গান না শোনালেই না। এমন বৃষ্টি মুখর মিষ্টি সন্ধ্যায় চলুন একটা বৃষ্টির গান আমরা প্লে করি। এইসব প্রতিবন্ধী ভাষায় আপনারা আর যেই শোনেন না, এটি অচল। এই মুহূর্তে এখন অচল। রেডিও স্টেশন গুলো যারা প্রমিত বাংলা বলতে পারে, দেখেন পুরো এটার মধ্যে কয়েকটা ইংরেজি ঘুরে ফিরে ওই যে ইয়েস নো ভেরি গুড ছাড়া খুব একটা ইংরেজি নেই। একটা বাক্য কিন্তু ইংরেজিতে বলা হয়নি, এই ধরনের ভাষায় আমরা শুনি। এইখান থেকে বের হয়ে আপনাকে প্রমিত বাংলা বলতে হবে, তাহলে আপনি আধুনিক একজন রেডিও জকি হতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের জমজমাট ইচ্ছে দুপুর আড্ডায় যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আলাপন সঙ্গে হাসান মাহাদি জানাচ্ছে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা। আর এই কথাগুলো যখন বলছি তখন ঘড়ির কাঁটা বিকেল 3:05। অর্থাৎ এখন সেই শুভক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ, যে সময় আমরা বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অসাধারণ কিছু গান আপনাদের শুনিয়ে থাকি। আর সেই সাথে আমরা কিন্তু ফেসবুকে জমজমাট আড্ডায় আমরা যুক্ত হয়ে থাকি। এই আড্ডায় আপনাদের সামিল হবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই কথাগুলো যখন বলছি তখন সময় হলো একটি গান শোনানোর। প্রথমেই শোনাবো দিল দেওয়ানা সিনেমার গান, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা। বলেন কোনটা ভালো লাগছে, আগেরটা না পরে? নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই পরেরটা ভালো লাগার কথা এবং খুব আধুনিক হওয়ার কথা। তো আমরা এই জায়গাটা একটু খেয়াল করবো আজকে থেকে, যে কোনোভাবেই আমরা যেন, রবিন কি ক্লাসে আছো? রবিন কি আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, তাহলে রেডিও জকি আমরা যারা হতে চাই তারা আজকে থেকে
আচ্ছা, তাহলে আমরা কথা বলছিলাম রেডিও জকি নিয়ে। রেডিও জকি যারা হতে চায় তারা একটা মানুষকেও খেয়াল করবেন, যখন একজন মানুষ প্রমিত বাংলায় বলছে খুব ভালো লাগে শুনতে, যখন প্রমিত ইংরেজি বলছে তখনও ভালো লাগে, কিন্তু মানুষটা যখন বাংলার সাথে ইংরেজি মিশায় তখনই মনে হলো তার ব্যক্তিত্বটা পড়ে গেল, মানুষটা ছোট লোক হয়ে গেল। একেবারে খেয়াল করবেন কালকে থেকে। অতএব আপনি যখন প্রমিত বাংলা বলছেন বা প্রমিত ইংরেজি বলছেন, যেটি বলেন, দেখবেন সেটার মধ্যে একটা মজা, আকর্ষণ আছে। তো রেডিও জকির ক্ষেত্রে আমরা এটা আজকে থেকে চর্চা করব। যারা রেডিও জকি হতে চায়, একটু একটু ইংরেজি বলা কখনো এটা স্মার্টনেস না, এটা ব্যক্তিত্বহীনতার পরিচয়। এবার আসুন, কণ্ঠ অভিনয় কি জিনিস সেটাই হয়তো অনেকে আপনারা জানেন না। রেডিও নাটক আপনারা শুনেছেন, এটি কণ্ঠ অভিনয়। যেখানে কণ্ঠটা শোনা যায়, অভিনেতাকে দেখা যায় না, সেটি কণ্ঠ। আপনারা দীপ্ত টেলিভিশনের সুলতান সুলেমান দেখেছেন বাংলা, এখানে আমি নিজেও বাংলা কণ্ঠ দিয়েছি। এটি তার্কিস একটি সিরিজ। আমরা যারা বাংলাদেশের কণ্ঠ দিয়েছি আমরা তারা হয়ে যাচ্ছে কি, কণ্ঠ অভিনেতা। তো এই সুলতান সুলেমানের একটা দীর্ঘ চরিত্রে আমি এই কণ্ঠ দিয়েছি। তো এই কণ্ঠ আমি যখন দিচ্ছি তখন আমি হয়ে যাচ্ছি কি, এই চরিত্রের কণ্ঠ অভিনেতা, তাই নয় কি? অভিনেতা কিন্তু ওই তার্কিশ ভদ্রলোকই থাকছে, আর কণ্ঠ অভিনেতা হয়ে যাচ্ছে আমি। তো বাংলাদেশের সমস্ত গণমাধ্যম এখন প্রচুর বিদেশি সিরিজ, সিনেমা ডাবিং করে প্রচার করা হচ্ছে। সকল গণমাধ্যমেই 10% অনুষ্ঠান বিদেশি অনুষ্ঠান ডাবিং করে সম্প্রচার করবার অনুমতি সরকার দিয়েছে। যে কারণে প্রচুর ডাবিং সিনেমা সিরিজ এখন প্রচার হচ্ছে। তো এই কাজেও আমাদের দেশের শত শত ছেলে মেয়েরা খুব সুনামের সাথে কাজ করছে। আপনারা যদি চান কণ্ঠ অভিনেতা হতে, খুব দারুণ একটা জায়গা। এই কণ্ঠ অভিনেতা হওয়ারও 1 নম্বর যোগ্যতা হচ্ছে প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ যারা। তাহলে আমরা এই প্রমিত এবং শুদ্ধ উচ্চারণ নিয়ে 10 দিনের যে ক্লাসে, এখানে মোট 20টি ক্লাস হবে, তার 4টি ক্লাস হবে প্রমিত উচ্চারণ নিয়ে। সেখানে বাক জড়তা, আমাদের জিহ্বা ঠোঁট চোয়ালে অনেক জড়তা রয়েছে, সেগুলো ঠিক করা হবে। আমাদের বাংলা ধ্বনিগুলো ছোটবেলা থেকেই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত এবং পঙ্গু ভাবে উচ্চারণ হয়েছে ধ্বনিগুলো, সেগুলো আমরা সুস্থভাবে উচ্চারণ করব। কিভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়ে, কারণ ছোটবেলা থেকে আমরা এইভাবে পড়েছি না, চরোয়া চরোয়া রুজু দীর্ঘ রুজু দীর্ঘ, আমরা এইভাবে পড়ে পড়ে শিখেছি না। এতে করে আমাদের ধ্বনিগুলো নিষ্পেষিত নির্যাতিত হয়ে ও একেবারে বনসায় পরিণত হয়েছে, সুস্থ হয়ে ওঠে নাই। কিন্তু হওয়া দরকার ছিল ও, আ, ই, এই ভরাট উচ্চারণ। একইভাবে ক খ গ ঘ ঙ এভাবে পড়ছি। হওয়া দরকার ছিল ক, খ, গ, ঘ, ঙ। এভাবে আমরা কোনোদিন পড়িনি। আমরা শুধু বর্ণটা শিখেছি আর ধ্বনিটা ওভাবে শিখে রেখে এসেছি। এবং আমাদের শিক্ষকরা এখনো অনেকেই পড়ায় একটা বড় ব একটা ছোট ব, একটা দ আর একটা হাঁটু ভাঙা দ, ধ বলে কিছুই থাকে না, তাই না? একটা বড় প একটা ছোট প, খ বলে কিছুই থাকে না, এরকম অনেক শিক্ষক এখনো শিখিয়ে থাকেন। তো এই জায়গাটাই আমাদের ধ্বনির সাথে একটি সম্পর্ক, খুব বাজে সম্পর্ক হয়ে গেছে। তো এই সকল কারণে আমরা বাংলায় মাস্টার্স পাস করার পরেও বাংলা বলতে পারি না, এরকম মানুষ অনেক আছে। কেন পারি না আমরা ক্লাসে সেইটা সমাধান করব। আমরা কোনোভাবেই ক্লাসে সূত্র তত্ত্ব এগুলো আপনাদের দেব না। সূত্র তত্ত্ব দিলে যদি আপনার প্রমিত উচ্চারণ হতো, তাহলে আপনি এসএসসি তে বাংলা পাশ করা মাত্রই আপনার সমস্ত বাংলা ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। কেন হয় না? আমরা একেবারে প্র্যাকটিক্যাল ওয়েতে সেইটার সমাধান করব। এটি আমাদের এই 4টা ক্লাসের মূল লক্ষ্য থাকবে। তো এইটা করলে আমাদের প্রত্যেকের উচ্চারণ যে জায়গাটা সেটি ঠিক হয়ে যাবে আশা করি। আপনি বাচিক শিল্পী হতে চান, ধরেন সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, রেডিও জকি, যে কোনোটা হতে চান, উচ্চারণ আপনার ঠিক হয়ে গেল, তাতেই কি হয়ে যাবে? না। এর পরে যে যোগ্যতাটি অর্জন করতে হবে সেটি হচ্ছে ভাব এবং রস। 2 নম্বর যে যোগ্যতা লাগবে একজন বাচিক শিল্পীর, ভাব এবং রস, এক্সপ্রেশন।
আমরা অনেকে বলি না স্যার আমি সবই পারি, কিন্তু আমার এক্সপ্রেশন আসে না। এটার কারণ হচ্ছে এই ভাব রসটা না জানা। আপনাদের উচ্চারণ সুন্দর, কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, কিন্তু এক্সপ্রেশনের কারণে আটকে গেলাম, আমরা আটকে যাচ্ছি। তো এটা ঠিক করার উপায় কি? আমরা ভাবরসের দুটো ক্লাস করব। তো ভাবরসটা কেমন দেখেন, আমাদের বাংলা সাহিত্যে প্রেমের কবিতা যদি পড়ি, তাহলে আমাকে ওই মুহূর্তে প্রেমিক বা প্রেমিকা ভাব ধরতে হবে। প্রেম করি আর না করি, আমাকে প্রেম করতে হবে ওই মুহূর্তে কণ্ঠে। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এটি প্রেমের কবিতা। তো এই মুহূর্তে যদি প্রেমিক প্রেমিকা না হয়ে ছেলে হলে প্রেমিক হতে হবে, মেয়ে হলে প্রেমিকা হতে হবে। তো সেই মুহূর্তে মনে হলো যে আমার গলায় অনেক জোর আছে, আমি এইভাবে পড়ি, তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তখন প্রেমিকা বলবে না ভাইয়া মাফ শেষ, টিউশনে আসি, স্টুডেন্টের পরীক্ষা, ওয়ালাইকুম আসসালাম, বলবে না? প্রেমের কবিতা, আপনাকে প্রেম করতে হবে অনিবার্য, আর কিচ্ছু করার নেই। এরপর আসেন বাংলা সাহিত্যের সবচেয়ে দ্রোহের কবিতা কি? বিদ্রোহী। বল বীর, বল উন্নত মম শির, শিরেনে হারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। তাহলে আমি কবিতায় বলছি আমার মগজ মস্তক আকাশের সমান, আমি বিশাল, আমি কোনো নিয়ম কানুন শৃঙ্খল কিচ্ছু মানি না। তাহলে সেইটাকে মিষ্টি করে বলা যায়? সেটা আমাকে পুরা দ্রোহ আসতে হবে। আমি ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি মানি না তো কোনো আইন, আমি ভরাতুরি করি ভরাটুবি, আমি টর্পেডো, আমি ভীমে ভাসমান মাই, আমি ধূর্চটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর, বলবীর, বল উন্নত মানসীর। তখন না মনে হবে আমি বীর? তা আমি যদি বলি বলো বীর, বলো উন্নত মানসীর, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। আর এই আবৃত্তি যদি কবি নজরুল একবার শোনে, তখন বলবে ইয়া মাবুদ, আমি জীবনে ওই কবিতা লিখি নাই, আমার সব কবিতা ব্যান্ড কর। অথবা কবি নজরুল বলবে আর একবার যদি জন্মাই, আমি সন্ত্রাস হব আর তোদের হত্যা করবো। তাছাড়া তো উপায় নেই। সে কবিতা লিখছে চূড়ান্ত বিদ্রোহ ঘোষণা করে, আর আমি ওখানে প্রেমে হাবুডুবু। তাহলে বিদ্রোহের কবিতা বিদ্রোহ করতে হবে, প্রেমের কবিতা প্রেম করতে হবে, নচেত কবিতাটা শেষ হয়ে যাবে। বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনার কবিতার নাম হচ্ছে কবর। এটা ছোটবেলায় আপনারা অনেকে পড়ছেন না এইভাবে? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছরে ভেজায় রেখেছি তুই নয়নের জলে। দুই নয়নের জল কি এইরকম যুদ্ধ করে বলেন? হ্যাঁ, আমরা অনেকে এরকম যুদ্ধ করে এই কবিতাটা পড়ে শেষ করেছি, কিন্তু কবিতাটা বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনার। তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি, যখন যাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। কবিতাটা তাই হওয়া দরকার না? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তখন না মনে হবে দাদু নাতিকে সারি সারি কবরের গল্প বলছে, কিভাবে তার ছেলে, তার মেয়ে, তার ছেলের বউ একের পর এক কবরে গেছে। তখন মনে হবে, তাই নয়? তো এইখানে যুদ্ধ করার তো কিছু নেই। তো এইখানে অনেকে এইভাবে আমরা গলার জোর দেখাই, এইখানে তোর দাদির কবর, মনে হয় 4টা কবর উপরে উঠে গেল, 4 মুদ্রা ডান্স করি। আবার ডালিম গাছের তলে, মানে পরের 4টা কবর আরো উপরে উঠে গেল। বিষয়টা তো তা না। সারি সারি বেদনার গল্প আমি শুনেছি। তাহলে এইটা হচ্ছে ভাবরস। এই ভাবরস জ্ঞান থাকার কারণে আমাদের অনেক প্রমিত উচ্চারণ, সুন্দর উচ্চারণও মার খেয়ে যায়, ধরা খেয়ে যায়। আমরা দুটো ক্লাস করব, 2 ঘন্টায় দুটো ক্লাস, যেখানে আমাদের ভাবরসের একেবারে চূড়ান্ত ঠিক হয়ে যাবে। দেখেন, ভাবরস কি দুর্দান্ত জিনিস। আমি তোমাকে ভালোবাসি বাক্যটা সবসময় মিষ্টি না, কিন্তু আমি যদি এভাবে বলি আমি তোমাকে ভালোবাসি, এটার মিষ্টি থাকে? আমি তোমাকে ভালোবাসি বলে বুকে ছুরি চালাবো, তাহলে কেমন ভাবে বলবো? এইভাবে।
এবার আসেন সবচেয়ে খারাপ বাক্য, আই হেট ইউ। এটা যদি আমি এইভাবে বলি, আই হেট ইউ, এখানে হেট থাকে, ঘৃণা থাকে। আবরসটা হচ্ছে এইটা। একজন বাচিক শিল্পী ওই ভাবটাকে জীবন্ত করে বিস্ফোরণ ঘটাতে পারে, একটা কবিতা, একটা বক্তৃতা, একটা, মানে, জ্ঞান তখনই প্রকাশিত যখন আপনি সঠিকভাবে বলবেন। একজন ভালো বক্তার পরিচয় জ্ঞানী হওয়া না, জ্ঞানের পাশাপাশি সেটা প্রকাশ থাকা। একজন ভালো ওয়াজি, এটার প্রকাশ তার জ্ঞানের সাথে প্রকাশ থাকা। একজন ভালো শিক্ষক, একজন ভালো আবৃত্তি শিল্পী, প্রত্যেকটা বাচিক শিল্পী কিন্তু ভেতরের নির্যাসটা প্রকাশ করতে জানে, তখন সে শিল্পী। খেয়াল করেন, আমি তোমাকে ভালোবাসি, আমি 9টা ভাবে বলছি। বাচিক শিল্পে 9টা, অর্থাৎ নাট্যশাস্ত্রে 9টা ভাব রস আছে। কত রকম হতে পারে? আমি তোমাকে ভালোবাসি, 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 আমি তোমাকে ভালোবাসি। দেখেন তো কোন ঘাটের জল কোন ঘাটে চলে গেল। কত কত ঘটনা ঘটে যাচ্ছে এক আমি তোমাকে ভালোবাসির মধ্যে। এইটা বাচিক শিল্প। ওখানে লেখা থাকলো আই লাভ ইউ, আর আপনি ভেবে নিলেন আই লাভ ইউ, তাহলে এটা বাচিক শিল্প না। আসলে কি, সেইটা প্রকাশ করা বাচিক শিল্প। তাহলে আমরা ভাবরসের যে ক্লাস করব, সেই ক্লাসে একেবারে আমি যেভাবে বলছি, আশা করি এরকম বা এর চেয়েও ভালোভাবে ভাবরস আপনারা শিখে যাবেন। তখন আপনাদের কথার মধ্যে যে প্রাণটা সেটা চলে আসবে। মূলত উচ্চারণটা হচ্ছে একটি স্ট্রাকচার বা কাঠামো, প্রাণ না কিন্তু। প্রাণটা হচ্ছে ভাবরস। তো একটা স্ট্রাকচার বা কাঠামো, সেখানে প্রাণ না থাকলে সেটা মৃত না, সেটা কোনো কাজ নেই। তো স্ট্রাকচার তৈরি হলো উচ্চারণ দিয়ে, তারপর ওটার মধ্যে প্রাণ হচ্ছে ভাবরস। তো আমরা ভাবরস নিয়ে দুটো ক্লাস করব, এটি ঠিক হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ভাবরসটা কি শুধু আবৃত্তি শিল্পী প্রয়োজন? বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে প্রয়োজন। একজন সংবাদ উপস্থাপক যদি 21শে ফেব্রুয়ারি শোক দিবসে আনন্দ চিত্তে খবর পড়ে, চাকরি ওই দিনে নাই হয়ে যায়। আবার পহেলা বৈশাখ আনন্দের দিন, সেই দিন যদি কষ্ট নিয়ে খবর পড়ে, মানে বাসা থেকে বরের সাথে গোলমাল করে, হ্যাঁ, অনেক ক্রোধ কষ্ট নিয়ে খবর পড়তে ঢুকলো, কিন্তু পহেলা বৈশাখ পান্তা ইলিশ আর খাওয়া হয়নি, সেই কষ্ট নিয়ে যদি খবর পড়ে, চাকরি থাকবে? সুযোগ নেই। ওদিন আপনার ভেতরে তোলপাড় কষ্ট, মুখে হাসি। আজ পহেলা বৈশাখ, 1432, বাংলা নববর্ষ। এনটিভির পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ জানিয়ে রাত 11টার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি, তাথই বিশ্বাস। দেখেন হাসিতে গল গল, ভেতরে বেদনায় হাহাকার। তাহলে এটা একেবারে একটা নকল জীবন। সত্যি গণমাধ্যমে সব জীবনই নকল, কিচ্ছু করার নেই। আপনার ভেতরে তো কষ্ট। বা যেদিন আনন্দ আছে, আপনি সেদিন নিউজে আনন্দ করতে পারবেন না। অতএব ভাবরসটা না জানলে নিউজ প্রেজেন্টার হওয়া যাবে না, যায় না, যাওয়া অসম্ভব। একইভাবে একজন অনুষ্ঠান উপস্থাপক কখনো মৃতদেহের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উপস্থাপনা করবে, কখনো কারো জন্মদিন, সুন্নতে খাতনা, বিয়ে। এক এক অনুষ্ঠানের ভাব এক 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 রকম না? তো সেটা না জানলে আপনি অনুষ্ঠান উপস্থাপনা করতে পারবেন না। এই একই ঘটনা একজন শিক্ষক, একজন বিতার্কিক, একজন বাচিক শিল্পীর, প্রত্যেকটা মানুষকে ভাবরস জানতে হবে। ভাবরস না জানলে তিনি কখনোই জীবন্ত ভাবে, শৈল্পিক ভাবে কথা বলতে পারবেন না। যাদের বক্তব্য আপনাদের বিরক্ত করে, তাদের প্রধান কারণ ভাবরস ঠিক নেই। আজকে খেয়াল করবেন যে ওনার বক্তব্য আমার এত খারাপ লাগার কারণ। আমরা তো অনেকের বক্তব্য 1 ঘন্টাও শুনি, কিন্তু ওনারটা 3 মিনিটও শুনতে ইচ্ছে করে না কেন? দেখবেন ভাবরসের চূড়ান্ত কাজ। তো আমরা ভাবরস নিয়ে ক্লাস করব, এটার সাথে বাচিক শিল্পের প্রত্যেকটা অংশের সম্পৃক্ত। একজন ওয়াজি, একজন বিতার্কিক, একজন শিক্ষক, একজন আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, প্রত্যেককে ভাবরস জানতে হবে। 3 নম্বর যোগ্যতা হচ্ছে স্বচ্ছতা বা ক্লিয়ারিটি। আপনার প্রমিত উচ্চারণও থাকলো, ভাবরসও থাকলো, কিন্তু আপনার কথা অর্ধেক মানুষ বুঝলো, অর্ধেক মানুষ বুঝলো না, তাতে আপনি ব্যর্থ হলেন। আমি আপনাদের সাথে কথা বলছি, যে ছোট্ট একটা ক্লিপ মাইক্রোফোন ব্যবহার করার কারণে আমি কিন্তু অনেক আস্তে কথা বলছি, কিন্তু আপনারা সকলে শুনতে পাচ্ছেন। এইটাই যদি আমার সামনে 5 লাখ মানুষ থাকতো, তখন কিন্তু আমি আবার অন্যভাবে লেকচারটা দিতাম। যে কোনো ভাবে আমার সকল টার্গেট অডিয়েন্স, সকল দর্শকের কাছে আমার কথা পৌঁছাতে হবে। এই ক্লিয়ারিটি নিশ্চিত করতে হবে বাচিক শিল্প। এই ক্লিয়ারিটি বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে প্রয়োজন। এটা নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো।
এরপরে রয়েছে ভয়েস টোন, যেটাকে বলে ইংরেজিতে স্বর প্রক্ষেপণ জ্ঞান। আপনার স্বরটা কিভাবে প্রয়োগ করবেন এটি যদি না জানেন, বাচিক শিল্পী হওয়া একেবারে অসম্ভব। তোমরা শুধাইছিলে মোরে রাখি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছিলাম, কে জানে। দেখেন ভয়েসের কত ব্যবহার, এই ব্যবহার দিয়েই বোঝা যাচ্ছে না যে অনেক দূরে আছে। একইভাবে একজন সংবাদ উপস্থাপক যখন শিরোনাম পড়ে তখন পড়ে এইভাবে: গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন। এইটাই যখন বিস্তারিততে পড়বে: গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন। দুটার কত ব্যবধান খেয়াল করেছেন? এটা কিসের ব্যবধান? স্বরের ব্যবধান। আমি যখন শিরোনাম পড়বো মিউজিকের উপরে দিতে হবে, আর যখন বিস্তারিত পড়বো তখন শান্তভাবে পড়তে হবে। উপস্থাপক যারা হতে চান, রেজওয়ানা চৌধুরী বন্যাকে যেভাবে মঞ্চে ডাকবেন, নগরবাউল জেমসকে সেভাবে মঞ্চে ডাকতে পারেন আপনি? যদি বলেন, প্রিয় দর্শক বৃন্দ, মঞ্চে আসছেন প্রখ্যাত ব্যান্ড তারকা নগরবাউল জেমস, মঞ্চে আসছে নগরবাউল জেমস, দর্শক আপনার পিটাবে না? নগরবাউল জেমস মানে তাণ্ডব, ভাঙচুর, লন্ডভন্ড। আমি ঢাকা ইউনিভার্সিটি এলাকায় নগরবাউল জেমসের যতগুলো কনসার্টের দায়িত্বে ছিলাম, প্রত্যেকটা কনসার্টের চেয়ার, সোফা এগুলো ভাঙার জন্য ভর্তুকি দেওয়া লাগছে, প্রত্যেকটাতে। তার মানে জেমস মানে ভাঙচুর, লন্ডভন্ড। এক চেয়ারে 4 জন উঠে নাচে, এক সোফার উপর 39 জন পারলে উঠে, সোফার হাতলের উপর 2 জন নাচবেন, সেই সোফায় লন্ডভন্ড। তো আমি 3-4টাতে জরিমানা দেওয়ার পরে পারত পক্ষে আমি যে ইভেন্টের দায়িত্ব, সেই ইভেন্টে আমি চেয়ার টেবিল এগুলো কিচ্ছু রাখি না। ফাঁকা মাঠ, নাচ, যত পারে সেবার নাচ। তার মানে এই যে লন্ডভন্ড জেমস, দুষ্টু ছেলের দল এসে গান ধরবে, একবারে নাচবে, আর এই নাচবে তো নাচার, এই যে লন্ডভন্ড শিল্পী, তাকে আপনি ডাকবেন লন্ডভন্ড ভাবে, সেই উচ্ছ্বাস নিয়ে রাখতে হবে। আবার রেজওয়ানা চৌধুরী বন্যা ক্লাসিক্যাল গায়, শান্ত গান গায়, তাকে যদি ডাকেন, দর্শক মন্ডলী, মঞ্চে আসছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বন্যা দিয়ে মঞ্চে ওঠার আগে জ্ঞান হারাবে নাকি পালাবে? এটা দুশ্চিন্তায় পড়ে যাবে না? ভয়েস টোন ওখানে শান্ত কেন না? বন্যাদি ক্লাসিক্যাল গান করেন, তিনি মঞ্চে উঠে গান করবেন, ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায়। তাহলে রাখতে হবে রেজওয়ানা চৌধুরী বন্যাকে রাখতে হবে শান্ত। প্রিয় সমাগত দর্শক বৃন্দ, এবারে মঞ্চে আসছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মঞ্চে আসছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আর জেমসকে ডাকতে হবে লন্ডভন্ড। সমাগত দর্শক মন্ডলী, এবার এই ক্ষণে যে নামটি আমি বলবো, বলতে না বলতেই মুহুর্মুহু করতালিতে ভরে উঠবে আয়োজন, আমি জানি সেটা। কি নাম বলবো? একদম ঠিক ধরেছেন। মঞ্চে আসছেন আমাদের সকলের হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, তুমুল মঞ্চ মাতানো কণ্ঠশিল্পী, উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা নগর বাউল জেমস। মঞ্চে আসছে নগর বাউল জেমস। যখন আপনি এই টোনে নিয়ে যাবেন, তখন জেমসের ড্রাম আর্টিস্ট শুরু করে দেবে ধাপ 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 ধাপ, শুরু করে দিয়েছে। এবং তারপরে দেখবেন যে জেমস দৌড়াতে দৌড়াতে মঞ্চে এসে মাইকে বলবে, লাভ ইউ। যখন আপনি এই জায়গায় যাবেন, তখন পুরো পরিবেশটাই গর্জে উঠবে, জেমস মুখী হয়ে উঠবে। কিন্তু আপনি যখন মিষ্টি করে বলবেন, মঞ্চে আসছে নগরবাবু জেমস, তখন জেমসের ড্রাম আর্টিস্ট খুঁজবে স্টিক হয়ে গেল, এটা খুঁজবে। আর আপনি যখন একেবারে উঠায় দেবেন, ওই স্টিক নিয়েই শুরু করে দেবেন, এবং জেমস দৌড়াতে দৌড়াতে আসবে। তার মানে একটি অনুষ্ঠানের আবেদন একজন উপস্থাপকের এই ভয়েস টোনের উপর, স্বর প্রক্ষেপণ জ্ঞানের উপর নির্ভর করে, তাই নয় কি? অথবা এই স্বর প্রক্ষেপণ, যারা বক্তা হতে চায়, তারা যদি একই স্বরে 10 মিনিট বক্তব্য দেয়, মানুষ শুনবে না। খেয়াল করবেন, বক্তব্য স্বর বদলাচ্ছে, উঠাচ্ছে, নামাচ্ছে, এই যে কাজগুলো তিনি করছে, এইটার মধ্য দিয়ে কিন্তু একটা বৈচিত্র্যতা তৈরি হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন নিউজ প্রেজেন্টারকে রাখবে, অনুষ্ঠান উপস্থাপককে লাগবে, কণ্ঠ অভিনেতাকে তো লাগবেই, বিতার্কিককে লাগবে, বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে লাগবে, নিউ মার্কেটে শাড়ি কাপড়ের দোকানদারকেও লাগবে। কেন লাগবে? ধরেন ইন্ডিয়া থেকে একটা নতুন শাড়ি আসছে, তো যদি আপনি খুব নিচু টোনে বলেন, আপা এই শাড়িটা নতুন আসছে ইন্ডিয়া থেকে,
এর আগে এই এই শাড়িটা অন্য কোনো দোকানে নেই। নিলে আপনি নেন, আমাদের কাছে 3 পিস ছিল, 2 পিস সেল, 1 পিস আছে। এটা এইভাবে বললে নেবে? দেখবেন দোকানদার, আপা এই শাড়িটা পুরো নিউ মার্কেট আপনি কোথাও পাবেন না, আমরা মাত্র 3 পিস, আমরাই প্রথম এক্সপোর্ট করছি ইন্ডিয়া থেকে, একেবারে নতুন, ওই যে ওই সিনেমার ওই নায়িকার ড্রেস। এটা 2টা ইতিমধ্যে চলে গেছে, একটা আছে, আপনি এক্ষুনি নেন, নাহলে কিন্তু এটাও যাবে। তাই বলে না? ও কিন্তু ওর পেটের দায়ে দেখবেন যে ভয়েস নোট এটা করে নিয়েছে, এটা যে করতে পারে না, আপাত সাসপেনশন পাবে না। তো আবার সাসপেনশন দিয়ে দিলাম, প্যাকেট করেন, 200 টাকা কম নিয়ে নিন, তাড়াতাড়ি নিয়ে নেবে। এটা কিন্তু একজন দোকানদারও বাচিক শিল্প, এটা কোনো সন্দেহ নাই, যদি সেটা শিল্প মানে উত্তীর্ণ হয়। এই স্বর প্রক্ষেপণ জ্ঞান নিয়ে আমরা বিস্তারিত 2টি ক্লাস করব, এবং স্বরের চর্চা করবে, এতে দিয়ে আমাদের স্বরটা সুন্দর হবে, সাবলীল হবে, এবং স্বর প্রক্ষেপণের জ্ঞানটা আমরা জেনে যাব। এটা নিয়ে দুটো একেবারে বিস্তারিত ক্লাস হবে। আচ্ছা, এরপরে লাগবে স্মৃতিমধুর কণ্ঠস্বর। অনেকে ভাবছেন এই তো জায়গা মতো আসছে না, এইটার জন্যই তো পারি না, সব তো ঠিক আছে, তাই না? একটু দেখতে চাই আপনাদের কার কার কণ্ঠস্বর ভালো, সুন্দর বলে মনে করেন, একটু হাত দেখি। হাত, এই ডিজিটাল অ্যানালগ হাত, যে কার কার গলা ভালো, কণ্ঠস্বর ভালো, এটা বিশ্বাস করেন। 1 2 3 4 5 6 7। অনেক ধন্যবাদ যারা হাত তুলেছেন, কিন্তু সেটা 10%-র বেশি না। তার মানে 90% বিশ্বাস করেন তার গলা অচল, এ দিয়ে কিচ্ছু হয় না। এই বিশ্বাসটা আমাদেরকে ক্ষতি করে দেয়, সর্বনাশ করে দেয়। মহান স্রষ্টা আমাদের প্রত্যেককে অসম্ভব সুন্দর করে বানিয়েছেন, অসম্ভব সুন্দর কণ্ঠস্বর দান করেছেন। প্রত্যেকের কণ্ঠস্বর আলাদা আলাদা সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত। তো বাঙালি এবং তৃতীয় বিশ্বের নাগরিকদের এই সমস্যা হলো কি জানেন? আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়াবে আর খুব ক্লোজে আয়নার সামনে মুখটা নিয়ে মুখের উপর খুব মায়া করে হাত বুলাবে আর বলবে, আল্লাহ আমাকে আর 2 পোস্ট ফর্সা দিলে কি আল্লাহ তালার খুব ক্ষতি হতো? তার নামে মামলা, আল্লাহ তালার নামে 144 ধারায়। এরপরে আয়নার সামনে লম্বা হবে আর বলবে, আল্লাহ তালা এত কিপটা কেন, আর 1 ইঞ্চি লম্বা দিলে কি ক্ষতি না হতো? আল্লাহ তালার নামে মামলা। আমরা যখনই হেরে যাই, কপাল আর আল্লাহর নামে দোষ দিয়ে বেড়ে খাইতে হচ্ছে। এটা খুব অন্যায়, খুব খারাপ চর্চা, খুব খারাপ চর্চা। উন্নত বিশ্বের মানুষ তার কালো, বেটে, উঁচু, এইগুলো নিয়ে কখনোই ভাবে না, এই জন্য তারা উন্নত সমৃদ্ধ। এই তৃতীয় বিশ্ব, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে এই চর্চাটা বেশি। আমি খাটো, আমি কালো, আমি ছোট, হ্যাঁ আমার মাথায় টাক পড়ে গেছে, এই আমার চুল পেকে গেল, এই সব দুশ্চিন্তা এবং চিন্তা এই তৃতীয় বিশ্বের মানুষের বেশি। এই সব নিয়ে ভাবনাটা বাদ দিতে হবে। যদি এই ভাবেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ক্ষমতাধর নারী হচ্ছেন অপরা উইনফ্রে। উনি হচ্ছেন আমেরিকান একজন কালো নারী, যিনি গণমাধ্যম বিজনেস করেন, গণমাধ্যমে একজন উপস্থাপক। আমেরিকা বিশ্বের এমন একটা দেশ যেখানে বর্ণবাদের চূড়ান্ত খারাপ অবস্থা বিরাজ। সেখানে সাদা মানুষ কালো মানুষ এক গাড়িতে যায় না, এক হোটেলে থাকে না, এক স্কুলে পড়ে না, মানে একজন আর একজন ছোবে না, দেখবে না। সেই রকম একটি বর্ণবাদের চূড়ান্ত খারাপ একটা দেশে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কালো মানুষটার বাড়ি না। আর আমাদের বাংলাদেশে যেখানে কালো ফর্সার কোনো বর্ণবাদের বালাই মাত্র নেই, সেখানে আপনার কালো চেহারা নিয়ে, আপনি বেটে নিয়ে অনেক চিন্তা করেন। এই চিন্তা করতে করতে আপনি নিজেকে অপমান করতে করতে ছোট করেন। এখান থেকে বের হয়ে আসতে হবে। আর উঁচু, কালো, মোটা, ভয়েস, এগুলো দিয়েই যদি সব হবে, তাহলে আমাকে বলেন হানিফ সংকেত 5 দশক ধরে বাংলাদেশের সেরা উপস্থাপক কি করে হলো? ওনার চেহারা দিয়ে হয়েছে, উচ্চতা দিয়ে হয়েছে, বা কণ্ঠস্বরের আমার মতো গাম্ভীর্য কণ্ঠস্বর দিয়ে হয়েছে? খেয়াল করেন তো, কোনোটাই কি আছে? এগুলো কোনোটাই নেই। অথচ আমরা ভাবছি কি, যে আমরা ভাবছি এগুলো নিয়েই, যে আমি কালো, আমি বেটে। এই চিন্তাগুলো আমাদের মগজ থেকে আজকে, এখন, এই মুহূর্তেই শেষ করে দিতে হবে, বের করে দিতে হবে। তাহলেই। রবিন, তুমি একটু হ্যান্ড রাইজ করো তো, ডিজিটাল হ্যান্ড রাইজ, তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। রবিন, একটু হ্যান্ড রাইজ করো, ডিজিটাল হ্যান্ড রাইজ। রবিন, কি শুনতে পাচ্ছ কিনা জানি না। তারপরে এই যে উন্নত বিশ্বের মানুষের চর্চা আর আমাদের চর্চার মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে, এখান থেকে বের হয়ে আসতে হবে।
প্রত্যেকটা মানুষ আজকে থেকে চিন্তা করতে হবে, আয়নার সামনে চেহারা দেখা মাত্রই মুসলমান হলে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার চেয়ে কত কুশ্রী খারাপ মানুষেরা এই বিশ্বে কত বড় বড় ইতিহাস তৈরি করেছে। আপনার কণ্ঠস্বরটার প্রতি আপনার সুক্রিয়া এবং কৃতজ্ঞতা থাকতে হবে, আলহামদুলিল্লাহ, বা স্রষ্টার প্রতি আমি কৃতজ্ঞ। এইটা থাকলেই কেবল আপনাকে এগিয়ে নেওয়া সম্ভব। তো আমরা ক্লাসে এই কণ্ঠটাকে আরো কিভাবে সুমধুর সুমিষ্ট করা যায় সেই কাজটি করব। 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কি করে কাজ করা যায়, কথা বলা যায়, সেটা নিয়ে আমরা কাজ করব। কিন্তু সার্জারি করে আপনার গলাটা মোটা বানিয়ে ফেলবে এরকম কোনো সুযোগ আমাদের হাতে নাই। আমি কোনো ডাক্তারও না, আমি কোনো সার্জনও না যে আপনাকে অপারেশন করে গলাটা মোটা করে ফেলবো। অনেক বেশি ব্যবহার উপযোগী, অনেক বেশি শ্রুতিমধুর নান্দনিক কি করে করা যায়, সেটা আমরা সরল চর্চা নামে একটা ক্লাস করে এই সমস্যার সমাধান করবো। একটা উদাহরণ দিই, ধরেন ঘরে আপনার ঘরে একটা বড় রামদা আছে। রামদা তো সিনেমাতে দেখেছেন মিশা সওদাগরের লোকজনের হাতে থাকে। কিন্তু এই রামদাটা আপনার বিছানার নিচে পড়ে থাকতে থাকতে মরিচা পড়ে গেছে, ওটা দিয়ে আর কোনো কাজ করা যায় না। পক্ষান্তরে একটি আপনার ঘরে আপনার একটা 6 ইঞ্চি ছুরি আছে, 6 ইঞ্চি, কিন্তু সেই ছুরিটা দিয়ে, সেই ছুরি চকচকে ধারালো। ক্ষমতা কার বেশি? এই বিশাল রামদার চেয়ে 6 ইঞ্চি ছুরির ক্ষমতা অনেক বেশি। তাহলে আপনার যেটা আছে ওটা চকচকে এবং ধারালো থাকতে হবে, এটাই লক্ষ্য। তবে আপনার যে গলাটা আছে, কণ্ঠস্বরটা আছে, সেটি চকচকে এবং ধারালো যদি আপনি করেন, তাহলে সেটি অনেক বেশি ব্যবহার উপযোগী হয়ে উঠবে। এবং সেটা দিয়ে অনেক কাজ আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে করতে পারবো। তাতে আমাদের কোনো সমস্যা নেই এবং আমরা সফলভাবে সার্থক হব। তো আমরা আহ আজকে থেকে সকলে বিশ্বাস করেন যে আমি সুন্দর। আমি না, মানে প্রত্যেকে নিজে, আমাকে আমাকে না, আমি কিন্তু বিশ্বাস করি আমি সুন্দর। হ্যাঁ, এবং এই ধরেন যে আমার এই চুলগুলো নিয়ে অনেকে ছোটবেলায় বলতো আমার বাবা মাকে, কুকড়া চুল সমান করা যায় না, কি যন্ত্রণা। হ্যাঁ, কিন্তু আমি আমার সারা জীবনে বিশ্বাস করেছি আমার চুল সুন্দর, যায় আসে না। চিরুনি ব্যবহার করি না, যেমন ইচ্ছা তেমন করে থাকে, তারপরেও বিশ্বাস করি সুন্দর। এবং কখনো কখনো দেখেছি অনেক মানুষ এই কোকড়া চুল নিয়ে আফসোস করে, ইস, আমার যদি আপনার মতো চুল হতো। দেখেছি অনেক মাকে বলতে দেখছি, আমার ছেলেটা যদি তোমার মতো চুল হতো লাল, তুই কি যে ভালো হতো। তার মানে সৌন্দর্য আপেক্ষিক। কেউ সেটাকে অসুন্দর বলছে, কেউ সুন্দর বলছে, কিন্তু নিজেকে অসুন্দর বলার অধিকার আপনাকে কেউ দেয়নি। এটা করলে আপনি নিজেকে প্রতিদিন অপমান করছেন, নিজেকে ক্ষুদ্র করছেন। একটি গান আছে, প্রভু এমন শক্তি চাই যেন প্রতিদিন গত দিনকে ছাড়িয়ে যায়। আপনি কোনোদিনই আজকে বা একদিন বা এক বছরে মাইকেল জ্যাকসনকে অতিক্রম করতে পারবেন না, বিল গেটসকে অতিক্রম করতে পারবেন না। এটা আমার আপনার কাজ নেই। প্রতিদিন আমাকে এক ধাপ অতিক্রম করা আমার কাজ। প্রতিদিন আপনি যেখানে আছেন তার থেকে এক ধাপ অতিক্রম হন, এক ধাপ এগিয়ে যান, তাহলেই আপনি একদিন অনেক বড় সফল হবেন। হয়তো বিল গেটসকেও ছাড়িয়ে যাবেন, যদি আপনার এই উদ্দেশ্যটা হয় যে আমি আমাকে ছাড়িয়ে যাবো। তাহলে উম, এখন কে কে বিশ্বাস করেন যে আপনার গলা সুন্দর? আবার একটু হাত দেখি। এখন কে কে বিশ্বাস করেন যে আপনার গলা সুন্দর সুমিষ্ট? বা, কি ভালো। এত বক্তব্যের পরে সালে সাবিত বিশ্বাস করেন না যে আপনার গলা সুন্দর? হ্যাঁ, 2-4 জন আছেন, বেশ ভালো। এখন উল্টে গেছে হিসাবটা, একটু আগে যেটা ছিল 90 ভাগ মানুষ বিশ্বাস করে যে তার গলা অসুন্দর, এখন 90 ভাগ মানুষ বিশ্বাস করে যে গলা সুন্দর। এটা ভালো। এই যে চর্চাটা শুরু হলো। আচ্ছা, অনেক মানুষের ক্যামেরা বন্ধ। হ্যাঁ, ক্যামেরা বন্ধ করছেন কেন? ক্যামেরা অন রাখি আমরা। তাহলে আমরা গলাটা আরো কিভাবে ভালো করা যায়, শ্রুতি মধুর করা যায়, এই শ্রুতি মধুর কণ্ঠস্বর বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষের প্রয়োজন। কারণ বাচিক শিল্পী মানেই তো তার কথাই শুনছে। এই কথাটা কি করে মিষ্টি করা যায়, সে কাজটি আমরা ক্লাসে করব। আরো ব্যবহার উপযোগী করা যায়, কিভাবে 8 ঘন্টা আর্জেইং করা যায়, কিভাবে 5টা ক্লাস নিয়ে ক্লান্ত না হওয়া যায়, কিভাবে 10 ঘন্টা গান গাওয়া যায়, কিভাবে এক নাগাড়ে 2 ঘন্টা সংবাদ পড়া যায়, সেগুলো আমরা চর্চা করে ঠিক করব এবং নান্দনিকভাবে উপস্থাপন করব। এর পরের যোগ্যতা হচ্ছে মেধা এবং অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। ধরেন আপনি একটি কবিতা পড়ছেন মে দিবস নিয়ে, কিন্তু আপনি জানেন না মে দিবস কি, কেন, কিভাবে। তাহলে তাহলে কি আপনি কোনোভাবেই এই মে দিবসের কবিতাটা ভালোভাবে পড়তে পারবেন? সম্ভব না। আপনি সংবাদ পড়ছেন আমেরিকার নির্বাচন নিয়ে, আপনি জানেনই না আমেরিকার নির্বাচন কিভাবে হয়, 4 বছর পরে না 40 বছর পরে। আমেরিকার নির্বাচনে কি সংসদীয় নাকি প্রেসিডেন্সি? এখানে প্রেসিডেন্স মূল, প্রেসিডেন্ট মূল নাকি এই কি বলে প্রধানমন্ত্রী মূল? এগুলো আপনি জানেন না। এগুলো না জানলে আপনি কোনোভাবেই
কোনোভাবেই কোনো উপায়েই সংবাদটা ভালো করতে পারবেন না। অর্থাৎ আপনি যখন যে কাজটি করতে যাচ্ছেন ওই কাজ সম্পর্কে আপনার ন্যূনতম মেধা এবং অভিজ্ঞতা থাকা জরুরি। এইটা না থাকলে আপনি ওই কাজটি নান্দনিকভাবে করতে পারবেন না। তো আমরা বাচিক শিল্পের যে যে অঙ্গনে যে কাজটি করব, যে টপিক নিয়ে কাজ করব, যে বিষয় নিয়ে কাজ করব, ওই বিষয়ে আমাকে অনেক জ্ঞান অর্থাৎ পিএইচডি ডিগ্রিধারী হতে হবে তা না, সম্যক ধারণা রাখতে হবে। তা না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এর পরে যেটা লাগবে সেটি হচ্ছে আর্টিস্টিক রিডিং, শৈল্পিক পাঠ খুব প্রয়োজন। খেয়াল করেন, আপনারা এতগুলো মানুষ আমার ক্লাস করছেন এবং এখানে 80 ভাগ মানুষ সম্ভবত হাসান মাহাদি লালটু বা আমাকে চেনেন না। সবাই ভেবেছিলেন একটা ফ্রি ক্লাস করে দেখি, কিছু হলে হলো, না হলে নাই। হলে আমেরিকায় চলে গেলাম, টিকিট। আর না হলে তো 20 টাকার টিকিট, মানে লটারি। তো লটারি ধরে অনেকে এসে কিন্তু আটকে গেছেন, বের হচ্ছেন না। আমি জানি, আমরা চোখ মুখেই বলছে আপনি এসেছিলেন 10, 15, 20 মিনিটের চিন্তা করে, কিন্তু এসে আটকে গেছেন। এই আটকে যাওয়ার পেছনে কিন্তু আমার চেহারাও কারণ না, আমার গলাও কারণ না, আমার ঝাঁকড়া চুলও নাই। এটার পেছনে বড় দায়ী হচ্ছে আর্টিস্টিক রিডিং, আর্টিস্টিক বলা। আমি প্রয়োজন অনুসারে কখনো অনেক দ্রুত বলছি আপনাদেরকে, আবার কখনো অনেক ধীরে বলছি। কখনো আমি বিশেষ বিশেষ শব্দে চাপ দিয়ে চাপ দিয়ে কথা বলছি, আবার কখনো কোনো শব্দে চাপ দিচ্ছি না। আবার হঠাৎ হঠাৎ কোনো কোনো জায়গায় একটু বিরতি দিচ্ছি। খেয়াল করেছেন কিনা জানি না, এই তিনটা কারণে আপনারা আটকে গেছেন আসলে। এই দেখেন, গতি, বিরতি আর চাপ। কথা বলার মতো নির্ধারিত শব্দে চাপ, গতি বাড়ানো কমানো এবং বিরতি, কোথাও কোথাও থামা। এই জায়গাগুলো ঠিক হলে তার কথা মানুষ শুনতে বাধ্য। সে কালো হোক, তার কুশ্রী হোক দেখতে, তার গলা ভালো হোক মন্দ হোক, এগুলো কেউ খেয়াল করবে না। এইটা হলেই মানুষ শুনতে বাধ্য। তো আপনারা যারা আটকে গেছেন, আমি একেবারে কসম খোদার বলছি, আমার চেহারা, চুল, বৈঠকের নাম ধাম এগুলোতে আটকান নাই। আপনারা আটকে গেছেন এই আর্টিস্টিক রিডিং। আমি একটা কবিতার অংশ পড়ি, দেখেন। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমি সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে। এখানে গতি, চাপ, বিরতি পুরোটাই আমি ব্যবহার করেছি। এবার আসেন, গতি, চাপ, বিরতি ব্যবহার না করে শুদ্ধ উচ্চারণে যদি বলি, বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে। কোনটা সুন্দর, কোনটা আকর্ষণীয়? আগেরটা। এটার কারণ হচ্ছে ওখানে চাপ, গতি, বিরতি এগুলো ঠিক ছিল। তো আমরা আর্টিস্টিক রিডিং বা শৈল্পিক পাঠ নিয়ে 3টা ক্লাস করব। ওই ক্লাসে এই গতি, চাপ, বিরতির ব্যবহার একেবারে পুঙ্খানুপুঙ্খ আমরা ব্যবহারিক উপায়ে শিখে ফেলব। সংবাদ উপস্থাপক গতি নিয়ন্ত্রণ না করতে পারলে চাকরি থাকবে না। এক এক নিউজের এক এক গতি থাকে। বাংলাদেশ জিতে গেল ক্রিকেট খেলায় পাকিস্তানকে হারিয়ে, সেটার গতি দ্রুত হবে। কোথাও আগুন লেগে 113 জন মারা গেল, সেটার গতি ধীরে হবে। শিরোনাম সবসময় দ্রুত হবে, বিস্তারিত সবসময় ধীরে হবে। এই গতি নিয়ে খেলবার অভ্যাস যদি আমার না থাকে, তাহলে আমার সংবাদ উপস্থাপক হবার কোনো অধিকার নেই। একইভাবে এই যে গতি, জেমসের উপস্থাপনা দ্রুত হবে, রেজওয়ানা চৌধুরী ধীরে হবে, এগুলো আমাদের বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে প্রয়োজন। এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব। 8 নম্বর যোগ্যতা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস। বাংলাদেশের মানুষের আবেগ অযাচিত, অহেতুক হুযোগে বাঙালির আবেগে ভরপুর। হুট করে কাঁদবে, হুট করে হাসবে, এই আবেগ দিয়ে শিল্প হয় না।
তো আপনার অনেক মন খারাপ, কিন্তু আপনাকে হাসতে হাসতে খবর পড়তে হবে, আবৃত্তি করতে হবে। আবেগের কোনো দাম নেই। আপনি ঘরে বরের সাথে যেদিন অনেক গোলমাল করে যাবেন, সেই দিন হয়তো একটা আনন্দের দিন, খবর পড়তে হবে আনন্দ দিন। আপনি কবিতা পড়ছেন মাকে নিয়ে, হয়তো আপনার মা গত বছর মারা গেছে। কবিতা পড়তে পড়তে আপনার নিজের মায়ের কথা মনে পড়লো আর আপনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তাহলে কবিতাটা 12:30 বেজে যাবে। এটি করা যাবে না। অথবা আবেগ নিয়ন্ত্রণ রাখতে হবে। গণমাধ্যমে আবেগ নিয়ে প্রচুর খেলা হয়। কেমন? স্বভাবজাতভাবেই ছেলেদের চেয়ে মেয়েরা একটু হিংসাপরায়ণ হয়। একজন মেয়ে আর একজন মেয়ের কল্যাণ দেখতে পারে না। হ্যাঁ, যারা মেয়ে আছেন তারা আবার এটা অপরাধ নেবেন না, এটা স্রষ্টা করছে। এটা আমার কিছু বলার নেই, এবং বিজ্ঞান বলছে যে এক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা হিংসার ক্ষেত্রে এগিয়ে আছে। তো ধরেন একটা মেয়ে ঢুকবে নিউজ পড়তে। 2 ঘন্টা ধরে সে রেডি হয়েছে, মেকআপ হয়ে নিয়েছে, গেট আপ রেডি করেছে। তো সেই মেয়েটা যখন ঢুকবে, আর একটা মেয়ে স্টুডিও থেকে বের হবে, এটাই নিয়ম। তো যে মেয়েটা ঢুকছে, ঢোকার সময় আর যে মেয়েটা বের হচ্ছে, মুখোমুখি দেখা হলে বের হচ্ছে যে মেয়েটা, বললো, আপু তুমি আজকে কি শাড়ি পরছো, দেখতে কাজের বুয়া গোমতো লাগে। হাতে আছে 3 মিনিট। ভদ্রমহিলা 3 ঘন্টা ধরে রেডি হয়েছে, এখন 3 মিনিটে তো শাড়ি চেঞ্জ করা সম্ভব না। এইবার মাথার মধ্যে ঢুকলো কাজের বুয়া, কাজের বুয়া, কাজের বুয়া। এই 3 মিনিট সে নিউজ নিয়ে আর কোনো ভাবনা নেই, খালি কাজের বুয়া মোচড় মারে, কাজের বুয়া মোচড়। বুঝছে না? আবেগ। এরপরে এই কাজের বুয়া মোচড়ামুচড়ির কারণে তার খবরটা সত্যি কাজের বুয়ার মতোই হলো। জিতে গেল কে? আগের মেয়েটা। মানে ওকে ডাউন দিতে চাই, ওর নামে রিপোর্ট হোক, এটা চায়। কিন্তু তা তো না, ও কাজের বুয়া বলছে, তাতে কি? আপনি খবরটা স্মার্টলি বলবেন। শাড়িটা যতই খারাপ হোক, এটা মানুষ দেখার সুযোগ পাবে না যদি খবর ঠিক হয়। আপনারা যে সিনেমায় নায়ক নায়িকা ভালো অভিনয় করে, তাদের শাড়ি কাপড় দেখার সুযোগ পান? শাড়ি কাপড় ওইটার দেখেন যেটার অভিনয় দুর্বল, যেটার পারফরমেন্স দুর্বল। পারফরমেন্স ভালো হলে কি পাঞ্জাবি পরেছিল, কি শাড়ি পরেছিল, ঠোঁটের পাশে তিল ছিল কিনা, এটা মনে রাখা অনেক কষ্ট। তখনই মনে রাখা যায়, তখন পারফরমেন্স দিতে পারে। অতএব এই আবেগে, এই কাজের বুয়া, এই সমস্ত বাদ দিয়ে আপনাকে বের হয়ে এসে খবরটা খুব স্মার্টলি পড়তে হবে। তাহলে সমস্ত কিছু উদ্ধার হবে। আবেগ নিয়ন্ত্রণে কিছু মানসিক শারীরিক কৌশল আছে। আমরা সেটা নিয়ে একটু ক্লাসে কথা বলবো, যে বাচিক শিল্পী হিসেবে আমরা কিভাবে নিয়ন্ত্রিত থাকবো। 9 নম্বর যেটি, সেটি হচ্ছে নিজস্ব ধারা বা নিজস্ব স্টাইল। ধরে নেন অনেকে ভেবে রেখেছেন এই ছোকরা হাসান মাহাদি বয়স কম হলেও বলে খারাপ না, কালকে থেকে ওনার মতো বলবো, চেষ্টা করবো। এই সব চিন্তা করাই খারাপ। পৃথিবীতে হাসান মাহাদি একজনই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ স্রষ্টা আলাদা আলাদা করে তৈরি করেছেন। প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা নিজস্ব কিছু সৌন্দর্য লুকিয়ে আছে, সেইগুলো প্রকাশ করতে হবে। সেটি বলায়, আচরণে, মেকআপে, গেটআপে, পোশাকে, ব্যক্তিত্বের সমস্ত জায়গায় নিজস্বতা প্রকাশ করতে হবে। আপনি যদি হানিফ সংকেতের মতো অনুষ্ঠান উপস্থাপনা করেন, আপনি কোনোদিন হানিফ সংকেত হতে পারবেন না। অসম্ভব। আপনারটা প্রকাশ করতে হবে। আপনার মধ্যে অবারিত সম্ভাবনা এবং সৌন্দর্য আছে, সেটি প্রকাশ করে। বাচিক শিল্পের প্রত্যেক ক্ষেত্রে একই কাজ। এটা হুবহু অন্য কারোর মতো না হয়ে আপনারটা প্রকাশ করে। আপনি কোনো সিনেমা দেখার পরে প্রিয়াঙ্কা চোপড়ার মতো হেয়ার স্টাইল করলে আপনাকে আপনাকে বস্তির মেয়ের মতো দেখা যেতে পারে। কারণ প্রিয়াঙ্কা চোপড়ার হেয়ার স্টাইলটা তার সিনেমার জন্য গবেষণা করে বের করা হয়েছে, যেটি এখানে ব্যবহার হবে। তো আপনি সেটা করলেই যে আপনাকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো সৌন্দর্য মণ্ডিত লাগবে তা নয়। অতএব আপনি আপনারটাই নজর দেন, আপনার সৌন্দর্যকে প্রকাশ করার চেষ্টা করেন। তাহলে এটি পোশাকে, মেকআপে, গেটআপে, বলাই চলাই, ব্যক্তিত্বে, কথা বলাই, সমস্ত ক্ষেত্রে নিজের একটি ধারা নির্মাণ করতে হবে। সবশেষ, টেকনোলজিক্যাল নলেজ বা প্রযুক্তিগত জ্ঞান, এটা খুব প্রয়োজন। 2024 সালে আমি একটা ইমেইল করতে পারি না, আমি ক্লাসে যুক্ত হতে পারছি না, আমি জুম বুঝি না। এই যে এই সমস্ত কথাগুলো বললে 2024 সালে কি আমার বেঁচে থাকার অধিকার আছে? এটি বলা যাবে না। এই মাইক্রোফোনটা ব্যবহার না জানলে আমি নিউজ পড়তে পারবো না। আমার কোমরের মধ্যে একটা মেশিন লাগাই দেবে, কানের মধ্যে একটা টকব্যাক লাগাই দেবে, সামনে 4টা ক্যামেরা, 300 লাইট। হ্যাঁ। এবং যে সিটটাই বসবেন ওইটার নাম হট সিট, কিন্তু কখনোই ইলেকট্রিক লাইন দিয়ে সেটি হট বানানো হয় না। আচ্ছা, তাহলে এই যে প্রযুক্তিগত জ্ঞান ন্যূনতম প্রয়োজন। কবিতা মাইক্রোফোন কোথায় রাখবো, দূরে কাছে, এইটুকু না জানলে আমি এখন কবিতা পড়তে পারবো না। বাচিক শিল্পে প্রত্যেকটা মানুষকে এই টেকনোলজিক্যাল নলেজের ন্যূনতম সামর্থ্যবান হতে হবে। তো আমরাও ক্লাসে মাইক্রোফোনের ব্যবহার, আনুষঙ্গিক বিষয় নিয়ে, বাচিক শিল্পীর করণীয়, সেসব নিয়ে একটা ক্লাস
নিশ্চয়ই রাখবো। আর এই 10টা বিষয়, আমরা এতক্ষণ যে 10টা বিষয় বলছিলাম, খেয়াল করেন, এই 10টি বিষয় যদি একজন মানুষের মধ্যে থাকে, বাচিক শিল্পের কোনো ক্ষেত্রে তাকে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না। সে বাচিক শিল্পের যে কোনোটাই হতে পারে। তো ধরেন একটা উদাহরণ দেই, সকালবেলায় বড় রেস্টুরেন্টে যখন রান্না হয়, তখন ওই ডাল চাল, খিচুড়ি রান্নার জন্য ডাল চাল লবণ হলুদ পেঁয়াজ মরিচ যা যা লাগে একসাথে দিয়ে খিচুড়ি বসানো হয় বড় একটি পাত্রে। এই রান্নাটা যখন শেষ পর্যায়ে চলে আসে, তখন এটা ছোট ছোট 10টা পাতিলে ভাগ করা হয়। তার একটার মধ্যে কিছু চিকেন দিয়ে একটা মোচড় দিয়ে এটার নাম হয়ে যায় চিকেন খিচুড়ি। একটার মধ্যে বিফ দিয়ে সেটার নাম হয়ে যায় বিফ খিচুড়ি। একটার মধ্যে আহ ডিম দিয়ে সেটার নাম ডিম খিচুড়ি। এই এক একটা নাম হয়ে যাচ্ছে, কিন্তু সকালবেলায় জিনিসটা কিন্তু একই খিচুড়ি। তারপরে সেটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে। তার মানে বাচিক শিল্পের মূল কাঁচামাল এই 10টা একই। এটার সাথে একটু চিকেন একটু কৌশলযুক্ত হলে সেটা সংবাদ হবে, কোনোটা আবৃত্তি হবে, কোনোটা উপস্থাপনা হবে, কোনোটা কণ্ঠ অভিনেতা হবে, কিন্তু বাচিক শিল্পের 90 ভাগ যোগ্যতা কমন এবং সকলের একই যোগ্যতা প্রয়োজন। তাহলে যে কথা আমরা বলছিলাম সেটি হচ্ছে, এই 10টা বিষয় যদি একজন মানুষের মধ্যে থাকে, বাচিক শিল্পী হিসেবে মোটামুটি তার আহ 90 ভাগ যোগ্যতা নিশ্চিত। এরপরে বিশেষায়িত যে যোগ্যতাগুলো রাখবে, সেগুলো আমরা কাজ করব বা ক্লাস করব। কিন্তু সবার আগে আমাদের 90 ভাগ 80 ভাগ ক্লাসই হবে একেবারে সকলের জন্য এক। ধরেন আমি হাসান মাহাদি, আমি আমার জীবনযাপনে চর্চায় শুধুমাত্র আবৃত্তি শিল্পী এবং অভিনেতা হতে চেয়েছিলাম, আর কিছু কিন্তু আমি হতে চাইনি। কিন্তু আমি এই মুহূর্তে সর্বাধিক উপার্জন করি বিজ্ঞাপনে ভয়েস দিয়ে। আপনারা টেলিভিশনে যত বিজ্ঞাপন দেখেন, তার একটা বড় সংখ্যা শেষের যে লাইনটা যায়, এগুলো আমি দিই। এমনি ভালোবাসার গল্প নিয়ে প্রতিদিন সন্ধ্যা 7টা বেজে 5 মিনিটে এনটিভির পর্দায় চোখ রাখুন। এই সমস্ত প্রচুর ভয়েস আমরা দিয়ে যাচ্ছি, আমি দিয়ে যাচ্ছি। কিন্তু এইটা আমি কোনোদিন কারো উস্তাদের কাছে শিখে ক্লাস করে শিখি নাই। এটা যেহেতু আমার মধ্যে এই 10টা বিষয় ছিল, যে কারণে স্বয়ংক্রিয়ভাবে আমার এটা সম্ভব হয়েছে বা আমি পেরেছি। প্রচুর ডাবিং ভয়েস দিই। আমি প্রচুর নকল মানুষ, গরু ছাগল পশু জীবজন্তুর ভয়েসও দিয়ে থাকি। তো ধরেন 95 বছর বয়সের বৃদ্ধ মানুষের চরিত্রেও আমি যেমন কণ্ঠ দেই, আবার 5 বছরের বাচ্চার চরিত্রেও আমি কণ্ঠ দিচ্ছি। আবার কখনো দেখা যাচ্ছে রোবটের চরিত্র ভয়েস ভয়েস দিচ্ছি। এই যে ভাইরা, তোমরা কোথায় যাচ্ছ, রোবট। এই নানান চরিত্রে ভয়েস দিচ্ছি, এইগুলো আমি কখনো কারোর কাছে শিখি নাই। এইটা আমার মধ্যে এই 10টা বিষয় থাকার কারণে সম্ভব হয়েছে। আমি রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক প্রচুর অনুষ্ঠান উপস্থাপনা করি, যেগুলো কোনোদিন কারো কাছে শিখি নাই। আমার মধ্যে এই 10টা বিষয় থাকবার কারণে আমি অনেক কিছু করার সুযোগ পাচ্ছি। তো আপনাদের মধ্যে হয়তো অনেকে এসছেন শুধু একটু খবর পড়া শিখতেই, কিন্তু এই 10টা বিষয় থাকলে আপনার ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ কোথায় কাকে কি সুযোগ দেবে কেউ জানে না। তো আমরা কোর্সে এই 10টা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করব, শিখব। এবং ব্যবহারিক উপায়, আমাদের কোর্সের কোনো কৌশল, তত্ত্বগত জ্ঞান, অনেক বেশি জ্ঞান দিয়ে দেওয়া তা না। আমাদের কোর্সের লক্ষ্য উদ্দেশ্যই হলো এটিকে একেবারেই যেন ব্যবহারিক উপায়ে রাখা হয়। কোর্সে যা যা শেখানো হবে তার একটা বড় অংশ আপনারা সকলে জানেন। আমাদের একাডেমিক লাইফে ছিল যে হিমু চরিত্রে ভাবরস কি, পড়ে এসছেন, কিন্তু জানি না আমরা এখন কিভাবে সেটা সমাধান করব, সেইটি হচ্ছে এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্য। তো অনেক কথা বলেছি, এখন আপনাদের কথা একটু শুনতে চাই। সেটি হলো, আপনাদের কাছে 40 মিনিটের একটি পরিচিতি পর্ব শুনবো। নাম, নিজের জেলা ও বর্তমান অবস্থান, পিতামাতার নাম ও পেশা, নিজের পেশা, শখ, বৈঠকে যুক্ত হবার কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এই সবগুলো বিষয় মিলে 40 সেকেন্ড। পৃথিবীতে এই 40 সেকেন্ডের চেয়ে সেরা আবৃত্তি, সেরা উপস্থাপনা আর কোথাও নাই। এখানে আপনি আপনার নিজের নাম বলছেন, নিজের জন্মস্থান, বাবার নাম, মায়ের নাম, এই যে নানান কিছু বলছেন, প্রত্যেকটা গর্বের, অহংকারের, গৌরবের। কিন্তু এইটাকে আমরা অনেকেই শোক সংবাদ হিসেবে বলি। এইটা আমরা কখনোই কোনোভাবেই বলবো না।
আমরা যেটি করব, এই 1 মিনিট হতে হবে আনন্দ চিত্তে। বিসিএস ভাইবা বোর্ডে যারা ফেল করে তার 70% মানুষ ফেল করে বাংলা বলতে না পারে যাবে। এবং ভাইবা বোর্ডে বসা মাত্রই বলবে আপনি নিজের সম্পর্কে 1 মিনিট বলেন। তা আপনারা সচরাচর ভেবে থাকেন এই 1 মিনিট বুঝি বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান ইত্যাদি ইত্যাদি জানতে চাইছে। বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে তাদের কাছে তো আপনার সিভি, বায়োডাটা পুরোটাই আছে। আপনার এই 1 মিনিটের মধ্যে আত্মবিশ্বাস কতটুকু, বলা কত সৌন্দর্যমণ্ডিত শুদ্ধ, এগুলো দেখতে চাই। টেলিভিশনে অডিশনে গেলে আপনাকে প্রথমে অডিশনে স্ক্রিপ্ট দেবে না, আপনাকে প্রথম বলবে আপনার সম্পর্কে 1 মিনিট বলেন। এই 1 মিনিটটা মূল অডিশন, এইটা ঠিক হলে তারপরে আপনাকে অডিশন বসতে দেবে বা বলতে দেবে। তাহলে এই 1 মিনিট হতে হবে আনন্দ চিত্তে হাস্যোজ্জ্বল। দেখেন, এই জন্য আমি আপনাদেরকে পরিচয় দেইনি, আমার পরিচয়টা আমি দেই 40 সেকেন্ডে। এইভাবেই আপনাদের কাছে শুনবো। আমার নাম হাসান মাহাদি, আমার জন্ম ঝিনাইদহে। বর্তমানে আমি ঢাকাতে থাকি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ থেকে লেখাপড়া শেষ করেছি। আমার বাবা নূর ইসলাম, তিনি ব্যবসায়ী। আমার মা রাহেলা বেগম, তিনি একজন গৃহিণী। আমার শখ কবিতা পড়া, সিনেমা দেখা, বিশ্ব সাহিত্যের সাথে যোগাযোগ রাখা। আমি বৈঠকে যুক্ত হয়েছি এই প্রত্যাশা নিয়ে, আমি চাই আমাদের বিশ্বের সুমিষ্টতম প্রাণপ্রিয় বাংলা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এই লক্ষ্যে। ভবিষ্যতে আমি একজন শিল্পী হয়ে বাঁচতে চাই। আশা করি কোনো একদিন শিল্পী হয়ে উঠবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। খেয়াল করেন, আমি 40 সেকেন্ডের মধ্যে থেকেছি এবং হাস্যোজ্জ্বল থেকেছি। তো এইটাই শোক সংবাদ হিসেবে আমরা অনেকেই বলি। খেয়াল করেন, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অত্র ইউনিয়নের চেয়ারম্যান আক্তার চেয়ারম্যান গতকাল রাত 8 ঘটিকায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হাসান মাহাদি, আমার জন্ম ঝিনাইদহ। আমার বাবা নুর ইসলাম, তিনি ব্যবসায়ী। আমার মা রাহেলা বেগম, তিনি গৃহিণী। এই শোক সংবাদ আর এই পরিচয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা 99% মানুষ এই পরিচয়টা শোক সংবাদ হিসেবে বলি। এই কারণে ভাইবা বোর্ড ফেল করি, অডিশন ফেল করি। আজকে থেকে কেউ শোক সংবাদ বলবেন না। আপনি যদি আপনার জন্মস্থান, মায়ের নাম, বাবার নাম শোক সংবাদে বলেন, পৃথিবী তার আনন্দ থেকে আসলো আপনার। পৃথিবীতে সবচেয়ে গৌরবের আপনার জন্মস্থান, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার পেশা, আপনার মায়ের পেশা। এর চেয়ে গৌরবের, গর্বের পৃথিবীতে আর কিচ্ছু নাই। অতএব সেই গৌরব এবং গর্বকে আপনি কোনোভাবেই ধূলিসাৎ হতে দেবেন না। আমি এই কাঠামোতে আপনাদের কাছে পরিচয় শুনবো, 40 সেকেন্ড সময়, এর বেশি নেব না। পরিচয় এবং ভাইবা বোর্ডে 3টা বিষয় খেয়াল রাখতে হবে সব সময়। সময় যা দেবে সেই সময়ের মধ্যে আমাকে সীমিত থাকতে হবে। উচ্চারণ শুদ্ধ হতে হবে। হাস্যোজ্জ্বল এবং আত্মবিশ্বাসী থাকতে হবে, এই 3টা বিষয়। আবার বলি, সময় জ্ঞান, শুদ্ধ উচ্চারণ, হাস্যোজ্জ্বল এবং আত্মবিশ্বাসী, এই 3টা বিষয় থাকলেই তার এই 1 মিনিট সুন্দর হতে বাধ্য। আজকে থেকে এই 3টা বিষয় চর্চা করেই আমরা এই 1 মিনিটের চর্চা করব। আচ্ছা, গেল। এখন আমরা ব্যবহারিক উপায়ে 10 দিনের একটি বুট ক্যাম্পের আয়োজন করেছি আপনাদের জন্য। বুট ক্যাম্পটা খুব ফলপ্রসূ হচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলে আপনাদের পরিচিতি পর্বে আমরা যাব। সেটি হচ্ছে টানা 10 দিনের একটি কোর্স। টানা 10 দিন চলবে। এই কথা বলা সংক্রান্ত সমস্ত ঝামেলা চুকে যাবে এই 10 দিনের কোর্সে, আশা করি। 15-16 বছরের শিক্ষা জীবন একটি আলোর মুখ দেখবে। আমরা লেখাপড়া শিখেছি, সেই সনদপত্র ফাইলের মধ্যে আছে, কিন্তু সনদপত্রের যে প্রভাব আমার ঠোঁটে মুখে প্রকাশে থাকা দরকার ছিল সেটি আমার মধ্যে নেই। এটি যেন থাকে, এই জন্য এই কোর্স। তো ক্লাস হবে প্রতিদিন টানা 10 দিন। একটা দিন মাঝে হয়তো বিরতি থাকতে পারে আপনাদের কোনো পরীক্ষা ইস্যুর কারণে। তো এইখানে আমরা 29 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা বাংলাদেশ টাইম, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা, জুম অ্যাপে আজকে যেভাবে সরাসরি ক্লাস করছেন, ভিডিও অন করে এইভাবে ক্লাস করতে হবে আপনাদের। এই কোর্সের নিয়মিত ফি অনেক টাকা, 8,100 টাকা। মূলত এই কোর্সটা একটা 3 মাসের কোর্স ছিল। সপ্তাহে একদিন আমরা ক্লাস করাতাম, সেইটাকে বুট ক্যাম্পের মধ্যে সেই কোর্সটাকে আমরা নিয়ে এসেছি। এবং ইতিমধ্যে আমরা 2টা বুট ক্যাম্প সম্পন্ন করেছি। সেটা থেকে আমরা যে ফল পেয়েছি, 3 মাসের কোর্স থেকে 10 দিনের কোর্সে, টানা 10 দিনের কোর্সে আমরা মনে হচ্ছে যে উন্নতি বেশি হচ্ছে এবং ঝরে পড়ার সংখ্যা কম। অর্থাৎ আমাদের ফল ভালো পাচ্ছি, কল্যাণ ভালো পাচ্ছি, যে জন্য তৃতীয় আর একটা বুট ক্যাম্প আমরা চালু করছি এই সময়ের মধ্যে। তো এই কোর্সে আপনাদের আজকে সেমিনার উপলক্ষে একটা বিশাল অফার চলবে, শুধুমাত্র আজকের জন্য। মাত্র 1,000 টাকা। পুরো 3 মাসে আর 1 পয়সাও খরচ নেই। এই কোর্সে একটা হার্ড কপি সার্টিফিকেট দেওয়া হবে।
সেটিও আমাদের অফিস থেকে খরচ করে ডাকযোগে পাঠানো হবে। পুরো 3 মাসে 1,000 টাকার বাইরে আর কোনো খরচ আপনাদের দিতে হবে না। একই কোর্সে বাচিক শিল্পের সবগুলো বিষয় আপনারা শিখতে পারছেন। তো যারা আগ্রহী, এই পেমেন্ট মেথডটা আপনারা লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই টাকাটা বিকাশ, রকেট বা নগদ করবার পরে আমাদের যেখানে আপনারা নিবন্ধন করে মেসেজ দিয়েছেন ওই জায়গাটাতে আহ, আপনার নাম, মোবাইল নাম্বার, বিকাশ নম্বরের শেষ 4 সংখ্যা, এই 3টা তথ্য পাঠালেই আমাদের অফিস থেকে আপনাকে একটা ফর্ম দিয়ে দেবে, সেটা পূরণ করে দিতে হবে। এরপরে আপনাকে নতুন একটা গ্রুপে যুক্ত করা হবে। ওই গ্রুপে 29 তারিখ থেকে ক্লাসের লিংক এবং আনুষঙ্গিক সকল কিছু প্রদান করা হবে। তো আপনারা যারা আগ্রহী, আমাদের এই ব্যাচে মোট আসন হচ্ছে 100টি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, যেহেতু আজকে অনেক রাত, আমরা সেমিনার অফারটি আগামীকাল আগামীকাল দুপুর 2টা পর্যন্ত চলমান রাখবো। আসন থাকা সাপেক্ষে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত এটি চলমান রাখবো। যারা এখন বিকাশ বা নগদ বা রকেটে পাঠাতে পারছেন না, তাদের আগামীকাল পাঠানোর সুযোগ আছে। কেউ যদি মনে করেন, আমাদের অফিস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নীলক্ষেতে, এর আশেপাশে বাসা, কেউ যদি মনে করেন কাল অফিসে এসে ভর্তি হবেন, এই সেমিনার অফারটা নেবেন, সেটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই কোর্সে আমি মনে করি শুধু আবৃত্তি শিল্পী, অনুষ্ঠান উপস্থাপক, সংবাদ উপস্থাপক যারা হতে চান শুধু তারাই না, আমাদের শিক্ষা ব্যবস্থায় যে এক্সট্রা কারিকুলাম যুক্ত হয়েছে, সেটা এই কোর্স করলে অনেকখানি এই বাচ্চাদেরকে সহযোগিতা করবে। এই কোর্সটা হচ্ছে 12 বছর থেকে শুরু করে যে কোনো বয়স ও পেশার মানুষের জন্য। আমাদের যে টানা 10 দিন ক্লাস হবে, প্রতিটি ক্লাসের রেকর্ড রাখা হবে, সেই রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হবে। যদি কখনো আপনি সরাসরি ক্লাসটা মিস করেন, তাহলে সেটা দেখে নিতে পারবেন। বাচিক শিল্পের আদ্যোপান্ত সহজভাবে আলোচনা করা হবে। মুখমণ্ডল চিন্তায় যে জড়তা রয়েছে সেটা দূর করতে সহায়তা করবে। সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, রেডিও জকি, কণ্ঠ অভিনেতা, বক্তা এবং বিতার্কিক ক্ষেত্রে সহযোগিতা করবে। বক্তব্য পারদর্শী হতে সহযোগিতা করবে। আচ্ছা, অনেকের বক্তব্য থাকে যেখানে হার্ড কপি না দিয়ে একটা সফট কপি সার্টিফিকেট দেওয়া হয়, সেটার মূল্য কম, গ্রহণযোগ্যতা কম। আমরা কখনোই অনলাইন বা সফট কপি সার্টিফিকেট প্রদান করি না। হার্ড কপি সার্টিফিকেট দেই। যারা ঢাকায়, তারা অফিস থেকে কোর্স শেষে সনদ গ্রহণ করবেন। আর যারা ঢাকার বাইরে, তাদেরকে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, ভর্তি হলেই সনদপত্র পাবেন বিষয়টা তা নয়। আমরা পুরো কোর্সে 100 নম্বরের একটি মার্কিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব, কিন্তু সেই মার্কিং প্রক্রিয়ার কোনোটি লিখিত পরীক্ষা না। সেটা ভিডিও মাধ্যমে, ধরেন উচ্চারণের একটি শীট দিলাম, উপস্থাপনার একটি শীট দিলাম, আবৃত্তির একটি শীট দিলাম, সেইগুলোকে রেকর্ড করে আপনাদের ফেসবুক গ্রুপে জমা দিতে হবে। এরপর সেই ভিডিওগুলো দেখে আমি আবার সংশোধনী দেব। এইভাবে কিছু পরীক্ষা হবে, যেটি শতভাগ প্র্যাকটিক্যাল, কোনো লিখিত পরীক্ষা নয়। 100-র মধ্যে যারা 50 পাবেন তারা কৃতকার্য। 50 এই জন্য বলছি, পরীক্ষায় অংশগ্রহণ করলে আমি 10-এর মধ্যে 5 দেই, অত ফেল করার কোনো কারণ নেই। শুধু অংশগ্রহণটা করা আবশ্যক, না করলেই কেবল ফেল করবেন। আর মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয় তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, সম্মাননা স্মারক বা অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এই মার্কিং প্রক্রিয়ায় আপনাদেরকে স্বাগত জানাবো শুরু থেকে। যারা ভর্তি হবেন, আশা করি একটা আনন্দ যজ্ঞে আপনাদের 10টি দিন যাবে এবং 10 দিন পরে আপনার জীবনটা বদলে যাবে। আচ্ছা, এতক্ষণ যে কোর্স নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে 12-র ঊর্ধ্বে যারা, তারা। আমাদের একটা বাচ্চাদের কোর্স রয়েছে অনলাইন। 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য অনলাইনে আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, গল্প বলা, এই 4টা বিষয় শেখানো হয়। মাত্র 25টা আসন এখানে। 20 জন ইতিমধ্যে ভর্তি হয়ে আছে। এটি 27 তারিখ ক্লাস শুরু হবে। আর 5টি আসন খালি আছে। তো আপনার বাচ্চাকে যদি আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, গল্প বলায় পারদর্শী করতে চান, অথবা বাচ্চাটাকে বাংলায় পটু বানাতে চান, বাংলায় ভালো কথা বলবে এটি বানাতে চান, তাহলে এই কোর্সটাতে স্বাগত জানাবার। এবং আমাদের কোর্সে বাচ্চাদের কোনো মুখস্থ করার বিষয়, হোমওয়ার্ক, এগুলো কিচ্ছু নাই। ক্লাসেরটা ক্লাসে খুব গেমস ওয়েতে, খেলার ছলে আমি শিখিয়ে থাকি। এটার এই মুহূর্তে কোর্স ফি পুরো 3 মাসে মাত্র 2,000 টাকা। ওদের সপ্তাহে একদিন ক্লাস হবে, প্রতি শুক্রবার 3:30 থেকে 4:30। আপনাদের 5 থেকে 12 বছরের কারো বাচ্চা যদি অনলাইনে, এবং ওদেরও ক্লাসের শর্ত ভিডিও অন রাখা, এবং এই বাচ্চারা কোনোভাবেই আমার ক্লাসে যুক্ত হলে বলবে না যে ওরা অনলাইন ক্লাস করছে, ওরা বলবে এটা অফলাইন ক্লাস, জীবন্ত ক্লাস। তো এইটারও কৌশল একই, 2,040 টাকা খরচ সহ বিকাশ করে ওই নাম্বারে আমাদেরকে পেমেন্ট করতে হবে। যারা বিদেশ থেকে আমাদের আজকের কোর্সে সেমিনারে যুক্ত হয়েছেন, ইন্ডিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, আহ, বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের আজকের সেমিনারে আছেন, তারা পেমেন্ট মেথডটা এই ইন্টারন্যাশনাল ব্যাংকিং প্রসেসে গিয়ে আপনার যে কোনো ব্যাংক থেকে, যে কোনো অনলাইন ব্যাংকিং থেকে
আপনি সম্পূর্ণ করতে পারবেন। এই যে এখানে আমাদের সুইফট কোড, অ্যাকাউন্ট নম্বর সমস্ত কিছু দেয়া আছে। আপনি এই স্ক্রিনশটটা রাখলে বিদেশে যারা আছেন তারা এখানে শিফট করতে পারবেন মানি। বা দেশের কেউ যদি মনে করেন যে মানি ট্রান্সফার করবেন, সেখানেও এই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করে সেটার স্ক্রিনশট বা মেসেজটা আমাদের হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করতে হবে। তো এই হচ্ছে আমার আজকের ক্লাস। আমি দুটো কোর্সের বিষয় আপনাদের বলেছি। সেটি হচ্ছে, একটি হচ্ছে এতক্ষণ যে 10টা বিষয় কথা বলছিলাম বাচিক শিল্পী হবার জন্য, সেটি হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে, 12-র নিচে নয়। 12 বছর থেকে যে কোনো বয়সের মানুষের জন্য আজকের জন্য সেমিনার অফার মাত্র 1,000 টাকা, 1,020 টাকা বিকাশ করতে হবে। কোর্সের ক্লাস হবে 29 থেকে 8 অক্টোবর, প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে 9:30 ক্লাস। প্রত্যেকটা ক্লাস আমি নেব, আর কেউ ক্লাস নেবে না। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, আপনারা রেকর্ড ভার্সনটা পেয়ে যাবেন। আর একটা হচ্ছে বাচ্চাদের, 5 থেকে 12 বছরের বাচ্চাদের আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, গল্প বলা বিষয়ক একটি কোর্স, যেটি ঘরে বসে অনলাইনে ওরা ক্লাস করবে। আচ্ছা, আর একটা ঘোষণা দিয়ে আমি আপনাদের কথায় যাব। সেটি হলো, আমাদের দুটো বই আছে বৈঠক পাবলিকেশনস এর। একটি হচ্ছে বাচিক শিল্পের সহজ মন্ত্র, আমার দীর্ঘদিনের গবেষণা। এই যে 10টা বিষয় আমরা কথা বলছিলাম, এই 10টা বিষয় সহজ করে এখানে লেখা, বিস্তারিত উদাহরণ দেয়া আছে। এই বইটি রকমারি.com-এ পাওয়া যায়, পাঠক সমাবেশে পাওয়া যায়, তারপরে হচ্ছে পাতিঘরে পাওয়া যায়। ঢাকায় যারা আছেন আমাদের অফিস থেকে নিতে পারেন। আমাদের অফিস থেকে কি কি মাধ্যমে পাওয়া যাবে সেটি মূল্য সহ আপনাদের গ্রুপে দিয়ে দেবে। আর একটা হচ্ছে, আপনারা আবৃত্তি করতে চান কিন্তু কোথা থেকে করবেন। সম্ভার নামে আমার একটি দীর্ঘদিনের সাজানো কবিতা, বাংলা সাহিত্যের সেরা 100টি কবিতা নির্বাচিত ভাবে এখানে রাখা আছে। বিভিন্ন কবির 100টি কবিতা, এটিও আপনারা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করবার সুযোগ পাবেন। আমার কথা শেষে অনেক কথা বলেছি। এই মূর্খ অধমকে দীর্ঘ সময় আপনারা যারা বসে শুনেছেন, আপনাদের বিদগ্ধ চিত্তের প্রতি এই অধম, এই মূর্খ, এই পাপীর শ্রদ্ধা এবং ভালোবাসা। যদি কোনো আহ কোথাও ভুল করে থাকি সেজন্য ক্ষমা চাইছি। আর আজকের আয়োজনে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে আমি মনে করি আপনাদের এই সময়টুকু নষ্ট হয়নি, আপনাদের সময়টুকু কল্যাণ হয়েছে, এবং আমার চেষ্টা বা আমার কষ্ট বা আমার পরিশ্রম সার্থক হয়েছে। আপাতত এইটুকু জানাই, বাচিক শিল্প, আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ এবং সেরা প্রতিষ্ঠান বৈঠক। আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন। 2017 সালে বৈঠক প্রতিষ্ঠিত। আমি পড়াশোনা শেষ করে এটাতেই মনোনিবেশ করেছি যেন বাংলাটা সারা বিশ্বে ছড়ায়, এই জন্য। আর এই কোর্সে যুক্ত হলে আপনারা যেটুকু শিখতে পারবেন, কতটুকু পারবেন, আমার মনে হয় আজকের ক্লাসে একটি স্বচ্ছ ধারণা হওয়া উচিত আপনাদের। আমার ক্লাসটি যদি পুরোটুকু করে থাকেন, আমার ধারণা আপনারা একেবারে স্বচ্ছভাবে বুঝতে পেরেছেন যে কি হতে যাচ্ছে। এবং আমাদের কোর্স পিডিএফ তত্ত্বভিত্তিক এইরকম না, কোর্সটা শতভাগ ব্যবহারিক। অর্থাৎ আপনি বাংলার কোন উচ্চারণটা জানেন না, নত্যবিধান, সত্যবিধান, উচ্চারণ রীতি, সমাস, দ্বন্দ্ব, কারক সব পড়ে এসছেন, কিন্তু বাংলা জানেন না, বলতে পারেন না। এইটা কিভাবে সমাধান করা যায়। এরপরে আমার পেশাদার আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, এই বিষয়ে ব্যবহারিক ক্লাস রয়েছে, শতভাগ ব্যবহারিক ক্লাস। কারোর কোনো প্রশ্ন থাকলে আমরা নেব। যদি কোনো প্রশ্ন থাকে আমরা চ্যাট বক্সে লিখতে পারি, তারপর আপনাদের সরাসরি প্রশ্ন নেব। হ্যাঁ, রবিন আছো তো এখন লাইনে মনে হয়? হ্যাঁ, রবিন। জি স্যার, আচ্ছা স্যার। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন চ্যাট বক্সে জমা হলে আমাকে বলতে পারো, রবিন। আচ্ছা, অনেকে 10টা পয়েন্ট আমরা যেটা দেখিয়েছি, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছেন ওই গ্রুপে আমরা 10টা পয়েন্ট দিয়ে দেবো, অথবা আপনারা যারা লিখেছেন তারাও দিয়ে দিতে পারবেন। ওই গ্রুপটা ক্লোজ ছিল, আজকে ক্লাস শেষ ওপেন হয়ে যাবে। আপনারা ওখানে পেয়ে যাবেন আজকের 10টা আলোচ্য বিষয়। আচ্ছা, আমাদের ইউটিউব এবং পেজের লিংক অনেকেই চাচ্ছেন, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আমাদের 4টি ইউটিউব চ্যানেল এবং 4টি ফেসবুক চ্যানেল, পেজ। এটি আহ, একটি হচ্ছে বৈঠক, যেখানে আবৃত্তি আপলোড হয়। একটি হচ্ছে বার্তা বৈঠক, যেখানে সংবাদ উপস্থাপনা আপলোড হয়। একটি হচ্ছে হাসান মাহাদি লালটু, আমার চ্যানেল, সেখানে আমার গাওয়া গান এবং আবৃত্তি আপলোড করা হয়। আরেকটি হচ্ছে মুখে মধুর বাংলা, এই চ্যানেলটি বাংলা এবং বাঙালিত্ব নিয়ে কাজ করা হয়। 4টি চ্যানেলে লিংক দিয়ে দেবে, আপনারা যারা দেখতে চাচ্ছেন দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারোর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমরা একটু হ্যান্ড রাইজ করব, ডিজিটালি হ্যান্ড রাইজ করবো, তাদেরকে আমরা সুযোগ। স্যার, চ্যাট বক্সে তেমন কোনো প্রশ্ন নেই। ঠিক আছে।
আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আমরা হ্যান্ড রাইজ করতে পারবো, ডিজিটালি হ্যান্ড রাইজ করবো, তাহলে সেখান থেকে আমরা কথা বলবো। হ্যাঁ, হেদায়েতুল্লাহ রুবেল। জি, বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসলে আমার বয়স 40, আমি একজন বেসরকারি চাকরিজীবী। কিন্তু আমি যখন নিজেকে কোনো কাজের ক্ষেত্রে হোক বা যেখানে হোক, আমি কোনো ভাবে প্রেজেন্ট করতে যাই, উপস্থাপন করতে যাই আমার কাজ সম্পর্কে অথবা পড়াশোনা সম্পর্কে, যাই হোক, আমি ওটা পারি না। কারণ আমার কথার মধ্যে জড়তা আছে, মানে মানে তোতলানো ভাব আছে। তো আসলে এই বয়সে এসে এই কোর্স করে কি আমি একজন ভালো উপস্থাপক হতে পারবো? আমি টুকটাক আবৃত্তি করি এবং ইচ্ছা আছে আমি একজন ভালো আবৃত্তিকারও হতে চাই। এবং আমি নিজেকে প্রেজেন্ট করতে চাই, আমার অফিস হোক, আমার কলেজ হোক, আমার বাসা হোক, বা যে কোনো একটা সবাই সেমিনারে, মানে আপনি যেখানে হোক। তো এই সময়ে এসে, এই বয়সে এসে এবং এই সমস্যাগুলো নিয়ে আমি কি এই কোর্স করে আমি কি উপকৃত হতে পারবো কিনা স্যার? অবশ্যই 90 বছরের মানুষ আমাদের কোর্স করে, কোনো সমস্যা নেই, অবশ্যই উপকৃত হবে। না, যেহেতু স্যার স্যার আমার জড়তা আছে, এটা এই জন্য বলতে স্যার, কি এটা হ্যাঁ, কি জড়তা। সম্ভব? আমাদের প্রথম ক্লাসই জড়তা দূরীকরণ, ঠোঁটের ব্যায়াম, চোয়ালের ব্যায়াম, তারপরে হচ্ছে এই, জিহ্বার ব্যায়াম। যেখান থেকে জড়তাগুলো আটকে থাকে ওই ব্যায়াম দিয়ে শুরু হয়। আচ্ছা, ঠিক আছে সকল স্যার। জড়তা এবং মানসিক জড়তা তো আছে, এগুলো কাটানোর জন্য আমাদের বিস্তারিত। মানসিক জড়তা। হ্যাঁ, এগুলো ঠিক হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। থ্যাংক ইউ। তো ক্লাসের সময়সূচি নিয়ে অনেকে মেসেজ করছেন, ক্লাসের সময়সূচিটা এটি স্থির, এটি পরিবর্তনযোগ্য নয়। আমাদের 7:30 থেকে 9:30, মাঝে 10 মিনিটের বিরতি থাকবে ঈশান নামাজের। 7:30 থেকে 8:30 পর্যন্ত ক্লাস একটা, তারপরে 10 মিনিট বিরতি, তারপরে আবার ক্লাস শুরু হবে। আর অন্য কোনো সময়সূচিতে আমাদের অনলাইন ক্লাস হয় না, কারণ আমার সময় নেই হাতে, একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে এই অন্য সময়গুলোতে মানুষের ফ্রি থাকারও বিষয় আছে। তো যে কারণে এই সময়টা স্থির। সার্টিফিকেটের পিকচার কেন দেবো? একজন লিখেছেন সার্টিফিকেটের পিকচার দেন। আপনি কি সার্টিফিকেট কেজির দরে কিনতে এসেছেন কিনা আমি বুঝলাম না। এই প্রবণতা থেকে আমরা বের হব। সার্টিফিকেটটা হার্ড কপি দেওয়া হবে। বৈঠক বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান, ও যে কোনো গণমাধ্যম কর্মীর হাতে বৈঠকের সার্টিফিকেট গেলে সে বোঝে যে বৈঠক কি জিনিস, এই ছেলেটা বা এই মেয়েটা বৈঠকে কোর্স করেছে। এটা পর্যাপ্ত, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। বৈঠকের সার্টিফিকেটের জন্য অনেক গোল্ডেন কালারে গর্জিয়াস বানানো হয়, তাতে আপনার কল্যাণ হবে না, কল্যাণ হবে বৈঠক নামটাতেই, আর কোনো কল্যাণের কাজ নেই। স্যার বইটার নাম আবার জানতে চাচ্ছে একজন। একটার নাম হচ্ছে সম্ভার, কবিতার বই। আর একটার নাম হচ্ছে বাচিক শিল্পের সহজ মন্ত্র। সম্ভার একটা, এটা এটা হচ্ছে সম্ভার কবিতার বই, আর এটা হচ্ছে বাচিক শিল্পের সহজ মন্ত্র। আপনারা যারা আর সম্ভবত প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দিয়ে দেবে বিস্তারিত। আচ্ছা, এর পরে ম্যারি ডুইপ সম্ভবত, ম্যারি ডুইপ শেখ, আমি কি ভুল বলছি কিনা জানি না। আপনি কথা বলতে চেয়েছেন। হ্যাঁ, আমানুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আমি আমানুল্লাহ বলছি। আমি দিনাজপুর থেকে এসেছি। তো বর্তমানে আমি গাজীপুরে আছি, একটা কোম্পানিতে জব করতেছি। তো আমার বর্তমান এইজ 35+। তো আপনাদের এই অনুষ্ঠানটা প্রথম থেকে শুনলাম, শুনে যথেষ্ট ভালো লাগলো। তো আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আহ, এই 30 বছরে 35 বছরে যেটা আমরা আয়ত্ত করতে পারিনি,